জানি না তেমন করে আজও মফস্বলে ফিরে যাবে কিনা। সেই সন্ধ্যার আঁধারে বাবলা গাছের নগ্ন শিকড়ের দেশে যদি যেতে হয়, কলকাতা থেকে এক বৈদ্যুতিক উজ্জ্বল বাতি নিয়ে যেতে হবে। জানি না দূরের ওই বৃষ্টিমুখর গ্রাম আর সন্ধ্যার অবসন্ন আলো, অথবা ছায়া, গ্রামবাসী সব আল থেকে আমাকে অবাক হয়ে দেখবে কি সহসা। উজ্জ্বল শহরের মতো এক রেলগাড়ি এসেছে তাদের গ্রাম সীমানায়। জ্যোৎস্নায় রেলের চকিত স্লিপার থেকে পিছলে আমি পড়ে গেছি চিরদিন, সম্ভবত চিরদিন অন্য এক আয়ত্তের ভিতর। এখন আমার অসফল স্বপ্নে ঢেকে গেছে দূরের খেয়ায়। গোপাল ঘোষের ছবিতে ভ্রম বশে লাগিয়েছি একটি চিমনি। ওই অনর্গল চিমনির ধোঁয়া আমাকে ফেলেছে ঢেকে, ফেলেছে কি পুরোপুরি ঢেকে বীরভূমের পাতাডাঙ্গা গ্রাম। সহজ জীবনের ছন্দ থেকে উৎসারিত শব্দময়তার অনাবিল উচ্চারণ। 70 দশকের এক উজ্জ্বল নাম, কবি দেবকুমার মুখোপাধ্যায়। কবিতা কলিং আয়োজিত ফেসবুক লাইভ অনুষ্ঠান ভাঙা পথের রাঙা ধুলোই 11তম পর্বে আজকে অতিথি হিসেবে পেয়েছি বিশিষ্ট কবি দেবকুমার মুখোপাধ্যায়। সংযোজনায় কবিতা কলিং এর পক্ষ থেকে আন্তরিক স্বাগত জানায় দুই প্রিয় কবিকে। শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা সকলকে। এই অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমরসতাকে অনুরোধ করছি। কলিংকে 70 দশকের এক সত্যি সত্যি উজ্জ্বল দীপ্ত এক যুবক দেবপ্রসাদ মুখোপাধ্যায়। সেই দেবপ্রসাদ মুখোপাধ্যায়ের অদ্ভুত এক জীবন এবং জীবনী শক্তি। সিউড়ি থেকে শুরু করেছিলেন তার লাইফ, শর্ট অ্যান্ড টাইপ শিক্ষা থেকে শুরু করে একদিন কলকাতার কলেজ স্ট্রিটে গিয়ে অধুনা পাবলিকেশন এবং তখনকার দিনের বিখ্যাত গল্প কবিতা পত্রিকা, সেই গল্প কবিতা পত্রিকায় গিয়ে উনি কৃষ্ণ গোপাল মল্লিকের কাছে ডেরায় নাড়া বেঁধেছিলেন। তারপর তারপর আমরা সব শুনবো দেবপ্রসাদদার কাছ থেকে। দেবুদা, আপনি শুনতে পাচ্ছেন? আপনি শুনতে পাচ্ছেন দেবুদা? দেবুদা সম্ভবত কেটে গেছে, বোধহয় শুনতে পাচ্ছেন না, কিন্তু দেখতে পাচ্ছি দেবুদা, দেখতে পাচ্ছি দেবুদা। দেবুদার দেবুদার ইয়েতে গন্ডগোল হয়েছে, আবার স্পিকারের গন্ডগোল আছে। হেডফোনটা খুলতে হবে কোনোভাবে, ওনাকে ফোনে যোগাযোগ করে হেডফোন খোলাতে হবে। আচ্ছা আমি বলছি। দেবুদা শুনতে পাচ্ছেন এবার? দেবুদা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না। খুলে ফেলুন, এটা খুলে ফেলুন।
এবার পাচ্ছেন দেবুদা? হ্যালো, উনি আউট হয়ে গেলেন বোধহয়। হ্যাঁ, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আমি দেখি ওনাকে কিন্তু দেখা ফোনে আনবার যাচ্ছে চেষ্টা তো। করছি। হ্যাঁ, দেখা যাচ্ছিল, কিন্তু উনি আউট হয়ে গেলেন, দেখছি আমি আরেকবার। হ্যাঁ, ওনার নেটওয়ার্কের গন্ডগোল করছে কোনোভাবে। সমরেশ দা কবিতা পড়ুন ততক্ষণ। দাঁড়াও, যা বাবা, আমারও চলে গেল নাকি? না না, আপনাকে দেখা যাচ্ছে, ফ্রিজ হয়ে গেছে স্ক্রিনটা, নেটওয়ার্কের প্রবলেম এটা। আপনার কথা শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বরং এক কাজ করি, দেবুদার আহ, দেবুদা হ্যাঁ, দেবুদার কিছু কথা বা কবিতা আপনি বলুন ততক্ষণ। উনি আমি আমি আমাকে আমাকে কি দেখা যাচ্ছে কি? আমি হ্যাঁ, তো কিন্তু আপ- স্ক্রিন কালো। আপনাকে দেখা আচ্ছা যাচ্ছে, জাস্ট ছবিটা ফ্রিজ হয়ে গেছে, তাতে অসুবিধা নেই, আপনি বলুন। আচ্ছা, ঠিক আছে। দেবুদা যখন প্রথম কৃষ্ণগোপাল মল্লিকের কাছে গেলেন আর কি, তো মানে সিউড়ি থেকে উনি প্রথমে শর্ট হ্যান্ড টাইপ এই সমস্ত শিখছিলেন। তো তারপর কৃষ্ণগোপাল মল্লিক কতখানি যে খুঁতখুঁতে ছিলেন, কতখানি প্রুফ দেখার ব্যাপারে, উম, এটা দেবপ্রসাদ দার একটা উম, কথা থেকে আমি সেটা শোনাচ্ছি। হ্যাঁ, দেব- দেবুদা বলছেন যে প্রথম প্রুফ দেখার বিষয়ে কৃষ্ণগোপালের একটি ফতোয়া ছিল, হ্যাঁ, একটি পাতায় দুটি ভুল, ওকে, আচ্ছা তিনটি আচ্ছা, বিরক্তিকর, চারটেতে একটি হ্যাঁ, খিস্তি, এই পাঁচটায় যে, বাপ পিতামহ উদ্ধার, ছটি হলে রক্ষে নেই, এই হলো রাজশেখর, রইল রাজশেখর, আর সন্ধি সমাস পড়ে আসবে, সর্বনাশ, পড়াশোনার ঘোর পেঁচিয়ে আবার পড়তে হবে নাকি? একেবারে হাতের লেখা থেকে ঝালাই শুরু হলো, বানান, এমনকি যথার্থ বাক্য রচনাও স্পষ্ট হতে হবে, দ্বিধাহীন হতে হবে, ক্রিয়াপদের গূঢ় ব্যবহার সম্পর্কে সচেতন হতে হবে। কখনো শুরু হতে পারে বাক্য ক্রিয়াপদ দিয়ে, কখনো ক্রিয়াপদ মাঝে, কখনো শেষে, কখনো বা তা নেই। লেখক হলে তবু স্বাধীনতা আছে কিছুটা, ঘুরে ফিরে খেলার, কিন্তু সম্পাদনা নাকি একটা টেকনিক্যাল ব্যাপার। এটা সত্যি, যথার্থ সম্পাদকের হাতে একটি লেখা আরো খুলতাই হতে পারে। শুনেছি বিদেশে এই সম্পাদনার হাত থেকে প্রায় সমস্ত লেখায়। একদিন সামান্য একটা ভুলের পর কৃষ্ণগোপাল বললেন, তোমার সার্টিফিকেটটা কাল সকালবেলায় নিয়ে এসো। কেন? সকালবেলায় আমি পেট খোলসা করি তো, তোমার সার্টিফিকেটের উপরেই ভাবছি কর্মটি কাল সারবো। এতে অবশ্য আমি মোটেই বিচলিত হবার কারণ খুঁজে পাইনি। বস্তুত এই কর্মটি আমার নিজেরই করা উচিত ছিল। কৃষ্ণগোপালের সঙ্গে মেলামেশার পর আমি প্রথম বুঝি আমি একজন আপাদ মস্তক অশিক্ষিত। হ্যালো, হ্যাঁ, এটা দেবুদা বলছেন তার হ্যাঁ, নিজের জীবন থেকে আর কি। হুম, তার আজকের দিনে এই জন্যই পড়লাম যে আজকের অনেক সম্পাদক যারা বানানের ব্যাপার নিয়ে আদৌ চিন্তিত নন, হুম, তো তাদের জন্য আমি এটা পড়লাম। হুম, আমি যদিও অন্ধকার স্ক্রিনে বুঝতে পারছি না, হ্যাঁ, তো অন্ধকার স্ক্রিনটা রয়েছে। হ্যাঁ, দেবুদাকে আমি জানতে চাইবো সমরেশ দা, যে আপনি সেই পর্বে। আপনি একবার লিভ হয়ে আরেকবার রিজয়েন করুন। ও, সেটা কিভাবে ডিপ করবো? না না, দেবুদা আপনি থাকুন, হ্যাঁ, আপনি পেয়েছি। থাকুন। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। হুম, ও, পেয়ে গেছি। আবার দেবুদা চলে গেলেন নাকি? হ্যাঁ মানে না না, দেবুদা দেবুদা দর্শক শ্রোতাদের জানাই যে একটু আসলে দেবপ্রসাদ দা এই ব্যাপারটা, টেকনিক্যাল ব্যাপারটা তো সড়গড় নয় বলে একটু অসুবিধা হচ্ছে। আহ, তো আপনারা সঙ্গে থাকুন, নিশ্চয়ই আবার উনি ফিরে আসছেন। সঙ্গে এসছেন প্রবীর ভদ্র
হ্যাঁ, ফটিক চৌধুরী দেবুদা শুনতে পাচ্ছেন? আচ্ছা, একটু আগে শুভ মুখোপাধ্যায় এসেছেন, উনি দেখলাম তখনই আমাদের লাইট চলে গেল আর কি। হুম। হ্যাঁ, ফটিক চৌধুরী বলছে যে দেবুদাকে শুভকামনা জানাচ্ছেন শুভ মুখোপাধ্যায়, উনি আমার প্রিয় মানুষ ও কবি, শুনছি। সত্যি ফটিক ভূত চৌধুরী চতুর্দশী। বলছেন যে হ্যাঁ, ভূত চৌধুরী, ঘটনাটা ঠিকই। যাও মাঠ। দেবুদা শুনতে পাচ্ছেন? দেবুদাকে আরেকবার কল করে ঢোকাতে হবে মনে হচ্ছে। না, এসেছেন হ্যাঁ, এসেছেন এসেছেন। এসেছেন হ্যাঁ এসেছেন হ্যাঁ হ্যাঁ, অনেক কথা এসছি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, কি জিজ্ঞেস করলে, কি বলছিলে সমরেশ? আ- আমি বলছিলাম দাদা, ওই যে আপনি কৃষ্ণগোপাল মল্লিকের ডেরাতে এলেন, হুম তো সেই পর্বের গল্পটা আর কি বলছিলাম হুম, আমি। আর ওই হ্যাঁ হ্যাঁ শুনছিলাম বানান বানান নিয়ে যে আপনার ফতোয়া ছিল কৃষ্ণগোপালের, হ্যাঁ 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 তো ওই সময়টা তো আপনারা দারুণ ভাবে কাটিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, এমনকি হাতের লেখা একটা পর্যন্ত নতুন করে শিখতে হয়েছে। হ্যাঁ, মানে হাতের লেখা দেখে আমাকে বললো, তুমি তো ছোট লোক, তোমার এলো হাতের লেখা কুৎসিত। হ্যাঁ, বলে আমাকে হাতের লেখা শেখালো। হ্যাঁ, সে গল্প ভারী মজা। সেটা হচ্ছে হর্ষই দীর্ঘইকারে আমরা পেট মোটা করে, আমাকে বললো তুমি 5 লাইন লেখো বাংলা। লিখলাম, লেখার পর কতগুলো লেটারে দাগ দিল গোল গোল করে। তারপরে বললো যে এগুলো এভাবে কোথায় লেখা দেখেছো? শিকার, তারপর সরাসরিটা পেট মোটা করে এরকম হস্যইকার লিখছে, এরকম হস্যইকার কোথায় আছে? হ্যাঁ, তুমি আমাকে দেখাও। তাই আমি বললাম যে আমি তো এইভাবেই লিখে আসি। কেন লিখে আসো? বাংলা অক্ষর হচ্ছে মাত্রায় যাবে এবং মাত্রা হিসাবে এভাবেই লিখবে। হ্যাঁ, তা ওইখান থেকে এত রকম ব্যাপার ওটা যে শিখতে হয়েছে টুকটুক করে, যে খুবই অবাক লাগতো যে এত খুঁতখুঁটে লোক, একে মানে ইয়ের কাছ থেকে বাহবা পাওয়া খুব কঠিন। যেমন কাগজ, 5-6টা কাগজ বা পিন দিয়ে গোজা বলে, এটাও তো শেখোনি। এমন কিরকম বললো, তোমার এই পিনটা উপর দিকে উঠে আছে কেন? ওটাকে আবার গর্ত করে ভেতর দিকে ঢোকাতে হবে। হ্যাঁ, আমরা ও এই সমস্ত। এখন অবশ্যই সেই সমস্যাটা নেই, এখন তো স্টেবল এসে গেছে। হ্যাঁ, কিন্তু তখন পিন দিয়ে গাঁথা হতো। হ্যাঁ, তখন ছিল হয়তো, তবে আমাদের ওখানে ছিল না। এইভাবেই। তারপরে বলো এরকম আহ কৃষ্ণপাল মল্লিকের সঙ্গে, আর কৃষ্ণপাল মল্লিক খুব খিস্তি দিয়ে কথা বলার একটা অভ্যেস ছিল। অনেকে এমন কথা বলতো, নতুন তরুণ ছেলে যারা এলো তাদের, আমি অনেকে এনে টেনে টেনে ঢুকিয়েছি এবং দেখতাম হয়তো কোনো লেখা বাতিল করে দিয়েছে, আমি সে লেখাটা আবার পেশ করতাম যে আবার নতুন এসছে বলে। হ্যাঁ, এভাবে অনেককে ধীরে ধীরে ঢুকিয়েছি। হ্যাঁ, তো যাই হোক, তা ওর কাছ থেকে শিখেছি প্রচুর। সেই তুলনায় আমার মানে লিখেছি আমি ওনাকে নিয়ে, কিন্তু হয়তো আরো অনেক বেশি লেখা উচিত ছিল। যেমন সমরেশের লেখা, অভিজিতের মধ্যে মন দিয়ে তোমরা সকলেই এত রকম লিখছো, এত রকম কাজ করছো, যে সেই তুলনায় আমি তো অনেক আলস্য বলে জীবন কাটিয়েছি। সেটা অবশ্য আমি কি না, বলে যাবো, এখন তুমি কিছু বলবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ না আমি ওই 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 সময়টা বলুন, আমি যেমন একটু করে ধরিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সেরকম টুকটাক যেমন মাঝে ধরুন, প্রশ্ন করলে। হ্যাঁ, হ্যাঁ মাঝে না আমি প্রশ্ন বলি করলে আমি আপনাকে, বলতে পারি। যেমন হ্যাঁ ওই ওই সময়টাতে আপনারা যে জীবনটা কাটিয়েছেন ওই কলেজ স্ট্রিটের ওই ইয়েটাতে, তখন তো 70-এর দশক, নকশাল হ্যাঁ আন্দোলন চলছে। আমি একটা লেখাতে আপনার পড়েছিলাম যে আপনি হ্যাঁ প্রেসিডেন্সি সিঁড়িতে গিয়ে হাতড়ে হাতড়ে উঠলেন, উঠে গিয়ে দেখলেন হ্যাঁ সমক দাস শুয়ে আছে। হ্যাঁ তো হ্যাঁ পাস মেরে বলে হ্যাঁ ঘুমো। হ্যাঁ তো এই যে বহেমিয়ানিজমের যে জীবনটা আপনি বের করেছেন, সেটা একটু বলুন। হ্যাঁ, সেটা বুঝি। সেটা হচ্ছে আমাদের কফি যে আড্ডা, তাতে পার্থ, ঘনশ্যাম, মানে আমাদের সমক আর কি, সমক, অনেকেই হ্যাঁ। আসতো। প্রচুর বন্ধু বান্ধব আসতো আমাদের। হ্যাঁ, তো আমাদের মূলত আমার অন্তত দুটো আড্ডা ছিল, একটা হচ্ছে এখানে, আর একটা হচ্ছে ওই ইয়েতে। শোনা যাচ্ছে কি? হ্যাঁ, ক্লিয়ার হ্যালো? ক্লিয়ার। হ্যাঁ, আচ্ছা, সুন্দর শোনা তা যাচ্ছে। আচ্ছা, তা ব্যাপার হচ্ছে যে
ওই বোহেমিয়ানিজমটা আমি তো কিছুই মনে করি না। সুনীল গাঙ্গুলিরা যে অ্যাডভেঞ্চার করতো সেই তুলনায় আমরা সব দিক থেকেই মাপে ছোট বলে মনে হয়। তবে তাও রাত জাগা বা একবার দেখলাম যে সৌম্য একদম উন্মত্ত হয়ে বাড়ির দিকে যাচ্ছে, ডবলে কার বসে। তো আমার সাথে দেখা হলো, তা আমাকে বললো যে চল আমরা ইয়ের নিচে, সিঁড়ির নিচে শুয়ে পড়ি। হ্যাঁ, বাসে সিঁড়ির নিচে শুয়ে শুয়ে আমরা পৌঁছলাম শ্যামবাজারে। হুম, এরকম এরকম আর ওই সময় বিয়ের কত বয়স হয়েছিল, মানে আমাদের সন্দীপন চট্টোপাধ্যায় কিন্তু কি ভয়ঙ্কর স্পিরিটেড লোক ছিল, ভাবা যায় না। একবার আমাকে সঙ্গে নিয়ে একজন ফরাসি মহিলা এসেছিলেন এক ভদ্রলোকের কাছে, তার খুব ডিমান্ড ছিল, তিনি বাউল নিয়ে শান্তিনিকেতনে গবেষণা করতে এসেছিলেন। তা এই লেখকরা সবাই প্রায় তার ভক্ত হয়ে গেল। তা তিনি সাউথে কোন একজনের বাড়িতে আছেন, বললো ওকে আটকে রেখেছে, চলো আমরা বের করে আনি। হ্যাঁ, তা আমি ওর পিছু পিছু গেলাম। তা যাওয়ার পরে সেই ভদ্রলোক তো সন্দীপনকে দেখেই বুঝে গেছে, ভীষণ চটে গেল। হ্যাঁ, বলছে কিন্তু, বলো বসো। বসার পর চাটা এলো, চা আসার পর বললো সন্দীপন তোমাকে একটা প্রশ্ন করবো। বলছে করুন মুগ্ধা। বলছে যে দেখো, ইয়েকে ধরার, সুনীলকে ধরার এ হচ্ছে গদ্য, শক্তিকে ধরবো পদ্য দিয়ে, কিন্তু তোমাকে কি দিয়ে ধরবো? তোমার তো কোনো হ্যান্ডেল নেই। হ্যাঁ, বলছে সে কি দাদা, আমার হ্যান্ডেল ছাড়া কলকাতায় আমি এতকাল ঘুরে বেড়ালাম, ঘুরিয়ে ফিরিয়ে দেখুন কোথাও না কোথাও একটা হ্যান্ডেল নিশ্চয়ই আছে। হ্যাঁ, এরকম। তো সেই সন্দীপনকে অনেক ভাবে সেই দারুণ অপমান করলো সেদিন। তারপর দেখলাম আমার মুখটা ম্লান হয়ে গেল। তারপর আমরা চুপচাপ হেঁটে আসছি, হেঁটে আসার দেখলাম সন্দীপনের মনটা বিষণ্ণ। আমি ওকে প্রচুর হাসাতে লাগলাম, কি বলেছিল আমার মনে নেই। তারপর শ্যামবাজারের মাথায় 5 মাথার মোড়ে এসে আমাকে বললো তুমি না কোনোদিন মরবে না, জানো তো। এই যে আমাকে, আমার যা মনের অবস্থা করেছিল আমি বলতেও পারছি না, আমার সিনিয়র। তা তুমি আমাকে যেভাবে ধুয়ে দিলে হাসি দিয়ে, তাতে আমি তো দারুণ আনন্দ পেলাম। হ্যাঁ, তারপরে আমাকে প্রায় ধরাধরি করতে লাগলো, চলো পড়ানো যাবে, মানে এখান থেকে যাবেন কি করে? বলছি কোনো না কোনো ভাবে যাবো, চলো না। আমি বললাম আমি যাচ্ছি না, আমি এখান থেকে সোজা হাঁটা দিয়ে আবার মিশে যাব, আর আপনি বাড়ি চলে যান, অনেক রাত হয়েছে, এখন রাত 1:30 বাজে। হ্যাঁ, তারপরে কিভাবে বলেছে কোনো চিন্তা নেই, ভাত আসে রেডি, থালা চাপা দেওয়া আছে, ওই একটা ভাত আমরা ভাগ করে খাবো, তারপরে আমরা সিঁড়ির নিচে শুয়ে পড়বো। হ্যাঁ, আমি বললাম তাই কি, আপনি এত আরামে আমি থাকতে চাই না, আমি আমার মেসেই ফিরে যেতে চাই, আপনি চলে যান। সন্দীপন বড়নগরের ওই আর্যগড়ের রোডটা দিয়ে হাঁটতে লাগলো, আর আমি তো সোজা হাঁটা দিয়ে সূর্য সেন স্ট্রিট ধরে পৌঁছলাম আমার মেসে। তারপরে একটা জানলা ছিল, ভাঙা জানলা, সেটা গলিয়ে ভিতরে হ্যাঁ শুয়ে পড়লাম। এইরকম মানে জীবন কাটানো হয়েছে আর কি, অল্প বিস্তর। হ্যাঁ, যাই হোক। না এই তখন তো নকশাল, দেখুন তখন পিরিয়ডটা নকশাল পিরিয়ড, বরানগর মার্কামারা জায়গা। আপনি বলছেন যে সুনীল গঙ্গোপাধ্যায়দের মতো আপনারা রিস্ক নেননি, কিন্তু এটাও ছিল চরম রিস্কের ব্যাপারই, চরম রিস্কের ব্যাপার। ওই সময়টাতে রাত 1:30টার সময় আপনি কলকাতা ঘুরে বেড়াচ্ছেন। আপনি নাইবা লিখলেন যে কলকাতা শাসন করে 4 জন যুবক, কিন্তু এটা কিন্তু আমাদের এই মফস্বল থেকে যখন আমরা ভাবি যে কলকাতায় গিয়ে আপনি শিউরির সেই মানুষটি আপনি যাচ্ছেন ওখানে, তো এটা এটা আমাদের কাছে একটা চরম পাওনা যে আপনি এই সন্দীপনদার গল্পটা বললেন। আর সেই সময়টাতে আরো কতগুলো ব্যাপার ছিল, যে আপনি উদয়ন ঘোষ, কমল চক্রবর্তী এদের গল্প ছাপছেন তখন গল্প কবিতাতে, এবং অধুনা থেকে যেটা বেরুলো তুষার রায়ের শেষ নৌকা বা অমিতাভ চৌধুরীর কবিতার পুরুষ, তো সেগুলো সত্যগ্রহর একালের গদ্য পদ্য আন্দোলনের দলিল। সত্যদাকে আমাদের শ্রদ্ধা জানাই এই ফাঁকে। একালের গদ্য পদ্য আন্দোলনের দলিল একটা অসাধারণ। এবং সব থেকে যেটা আমার মনে আছে যে বিএস পরে কবিতার পুরুষ ছেপেছিলেন, কিন্তু তার আগে সন্দীপনদার যে বইটা আছে সেখানে
ব্যাক কভারে লেখা ছিল কবিতার পুরুষে যে বাংলা সাহিত্য যদি কখনো সত্যবাদী হয়, ভাষী হয়, না, তাহলে ওটা ছিল সন্দীপনের সমবেত প্রতিদ্বন্দ্বীর পেছনে। ও ইয়েস ইয়েস, সুনীল, সমবেত, হ্যাঁ 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 হ্যাঁ, সমবেত, সুনীল যে বাংলা ঠিক ঠিক ভাষা ঠিক। যদি কোনো সত্যবাসী হয়, এই চটি বইটি আবার ডাক পড়বে। হ্যাঁ, এটা একটা ঠিক, অমর কথা বলেছিলেন সুনীল গাঙ্গুলি। হ্যাঁ, সত্যি তাই। এবং এটা যে আমি পরে কতবার সুনীলদাকে ছাপা জিজ্ঞেস হয়েছে। করেছিলাম, হ্যাঁ হ্যাঁ যে আপনার ওইটা মনে পড়ে, তো বলে হ্যাঁ দেখো তো এখনো তো সন্দীপন যথেষ্ট প্রাসঙ্গিক, এবং বইটা হ্যাঁ, নিশ্চয়ই। তখন তখন বিজয় সাহা আবার বইটা নতুন করে, আপনি উদয়ন ঘোষ এবং কমল চক্রবর্তীর যে কৌরব, হুম। ওই তো অধুনাতেই ছাপা হতো। অধুনাতে ছাপা হয়েছিল। এটা নিয়ে কিছু বলুন না। আচ্ছা, এটা নিয়ে বলবো। তা হ্যাঁ তার আগে বলি যে সন্দীপনের সম্পর্কে বলছি। হ্যাঁ সন্দীপন দা সম্বন্ধে বলুন। হ্যাঁ বলুন সন্দীপন সন্দীপন দা। সম্পর্কে বলছি যে সন্দীপন একবার আমি কলেজ স্ট্রিট দিয়ে ওই বইয়ের তাগাদা মাগাদা মেরে আমি ফিরে আসছি, আমার মাঝখানে দেখা সন্দীপন দেখলাম খুব গম্ভীর হয়ে যাচ্ছে। আমাকে দেখে বললো, শোনো, আমাকে কৃষ্ণপাল অকথ্য গালাগাল দিল। আমরা কেন? বললো মদ খাওয়ার টাকা চাইতে গেছিলাম। বললো আপনি আপনাকে কিসের টাকা? আপনি তো মরে গেছিলেন, আপনাকে তো শ্মশান থেকে কুড়িয়ে এনে আমি আবার বাঁচালাম। হ্যাঁ, আপনাকে কে চিনতো? সমবেত প্রতিদ্বন্দ্বী আমি করলাম বলেই তো আবার আপনি ফিরে এলেন। হ্যাঁ, বলে এরকম বলা উচিত বলো? তা আমি কি তোকে ছাড়বো না, আমি দেখছি ওই কি করা যায়। সন্দীপন দেখে একটা কিছু করবে। আমি ফিরে এসে সন্দীপন বললাম যে আপনি সন্দীপনকে বলেছেন? বললো মাইনে তো যথেষ্ট, যে টাকা দাও এর জন্য। কারণটা ও কি করেছে সবটা আমি দেখবার করেছি, আমি ছাপলাম, আমি সব করলাম। তারপরে আমরা, ও কিন্তু খুব রেগে গেছে এবং কিছু একটা ব্যবস্থা নেবে আপনার উপরে। তো বলছে যে কি ব্যবস্থা? ঘোড়ার ডিম নেবে। আমরা আচ্ছা দেখুন। তারপরে সন্দীপন দেখি পরে বোধহয় একদিন গ্যাপ দিয়ে পরের দিন একটা ছোট পোস্টার লিখেছে যে আমি একজন খুব ছোট লেখক, ছোট ছোট কাগজে লিখি এই এই ভদ্রলোক প্রকাশক অধুনার, তিনি আমার একটি বই ছেপেছেন। তা আমি আমার কিছু টাকাটার জন্য চেয়েছিলাম, উনি আমাকে জঘন্যভাবে অপমান করে তাড়িয়ে দিয়েছেন। আপনারাই বিচার করুন যে উনি ঠিক করেছিলেন কিনা। তা সন্দীপন এরকম একটা বসে আছি এরকম ফুটপাতে, ঠিক ওই গেটটার বাইরে। তা আমি কিষণদা বললাম, কিষণদা এটা কিন্তু ভালো হবে না, আপনি ডেকে নিন ওকে ভেতরে, যাই হোক একটা কথাবার্তা বলুন। কিচ্ছু হবে না, ও কিছু করার। তারপরে ও সন্দীপন বাবু জল খাবেন? ও সন্দীপন যা পাঠাবো? সন্দীপন কোনো কথা বলছে না। ইতিমধ্যে দেখি কফি হাউস থেকে কিছু লোক, তারপরে খবরের কাগজে রিপোর্টার, এমনকি গৌর কিছু হাজির হয়ে গেল। তার মানে এদের সব বলে এসছে আর কি, বলে, হ্যাঁ বলে এসছি, একটা হই হই শুরু হলো। হ্যাঁ, তখন কাণ্ড থেকে ঘাবড়ে গেল কিনবা। এমন আপনাকে আমি বললাম আগে, হ্যাঁ আপনি শুনলেন না? ও কিছু না কিছু করবে, আমি বুঝতে পেরেছিলাম মুখ দেখে। তারপর বললো যে তাহলে এখন কি করা যায়? আপনি গৌর কিশোর ঘোষকে ডাকুন। হ্যাঁ, তুমি যাও গিয়ে বলো তো। আমি গৌর কিশোর ঘোষকে বললাম যে আপনাকে অনুগ্রহ করে চলুন, কৃষ্ণনাথ মল্লিক আপনার ডাকছে। তা বললো, গৌরদা এটা কি হচ্ছে বলুন তো? আমাদের 2 পয়সার পাবলিকেশন আর সন্দীপন এটা কি করছে? বললো না, আপনার অপমান করাটা তো ঠিক হয়নি। তা বলে ঠিক আছে, তা এখন কি করা যায়? বলে আমি সন্দীপন ডাকছি, একটা কথাবার্তা বলে মীমাংসা করে নি। তারপরে নিজেদের মধ্যে মীমাংসা হলো, কিছু টাকা পয়সা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে, তারপর সেই সব দিয়ে ভঙ্গ হলো এরকম। হ্যাঁ, তারপরে আমার যেটুকু মনে পড়ছে, স্মৃতি যদি প্রতারণা না করে থাকে, যে আপনি হ্যাঁ তারপর কত কপি ছাপা হয়েছিল তার স্টেটমেন্ট পুরো ছেপে দিয়েছিলেন গল্প কবিতায়। হ্যাঁ 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 হয়েছিল এটা। তারপর বোধহয় লাস্ট সংখ্যাটা তো বোধহয় সন্দীপন চট্টোপাধ্যায় এবং ভাস্কর চক্রবর্তীকে আপনারা উৎসর্গ করেছিলেন মজা করে। উৎসর্গ করা হয়েছে। হ্যাঁ, মানে তাদের দোয়াতেই উঠে গেল এটা, সন্দীপনের দোয়াতেই উঠে গেল, বোঝা মাত্র সন্দীপনকে উৎসর্গ করা হলো। সন্দীপন পরে দু একটা লেখায় দুঃখ প্রকাশ করেছে ও পরে এর জন্য। হ্যাঁ, যে আচ্ছা আমাদের পুষ্পিত দেখছি দেবুদা, মানে আপনার খোকা ভাই,
হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ পুষ্পিত দেখছে আমাদের। ধন্যবাদ পুষ্পিত। শুভসন্ধ্যা ফটিকদা বলছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ঠিক ঠিক আছে আছে। পুষ্পিত, আমাদের সঙ্গে থেকে যা। হ্যাঁ ফটিক আছে, পুষ্পিত আছে, অনেকে হয়তো এসছে, আচ্ছা, আরো শুভ কিছুটা শুভ আসবে। শুভ শুভ মুখোপাধ্যায় আপনাকে শুভেচ্ছা জানিয়ে গেছেন। হ্যাঁ 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 শুভ আচ্ছা, মুখোপাধ্যায়। শুভ মুখোপাধ্যায়, ঠিক আছে, ওকে। এই তো হ্যাঁ এখনই আরেকবার পাঠানো হয়েছে। তো আচ্ছা এইটা তো আপনার আর দেবাশিসদার কথা বলতে গেলে তো আপনার সময় চলে যাবে। হ্যাঁ তবু হ্যাঁ অনেক। দেবাশিসদা একটা অসাধারণ মানুষ, এবং আপনি হুম আমার কাগজে লিখেছেন দেবাশিসদাকে নিয়ে হুম অনেকটাই, তাও সেটা হুম কিছুটাই বলেই মনে হয়। হুম হুম তো হুম হুম হুম। দেখো প্রত্যেক শহরে বা প্রত্যেক জায়গায়, তোমরাও যেখানে উঠেছো, তুমিও কার কার কাছে কৃতজ্ঞ লিখেছো, প্রত্যেকে আমাদের সিউড়িতে দুটো এরা কিন্তু ইন্ট্রোডিউস করে নতুন নতুন ছেলেদের। আমাদের যেমন কবিরুল ইসলাম, মনুজেশ মিত্র এবং দেবাশিস বন্দ্যোপাধ্যায়, সে যথারীতি দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের সময় আলাপও খুব অদ্ভুত ভাবে হয়। একটা টাইপ মিস স্কুলে, আমি তখন টাইপ ইনস্ট্রাক্টর, তো দেখলাম একটি ছেলে, মানে একটু একটু বয়স বেশি, হ্যাঁ, যখন টাইপ শেখার কথা নয় টাইপ শিখতে এসছে। তা আমি বললাম যে, আমি বললাম আপনার নাম কি? বললো, আমার নাম দেবাশিস বন্দ্যোপাধ্যায়। আমার নামটা একটু চেনা চেনা মনে হলো। তা বললাম আপনি, আমি বললাম আপনি দেখেন? বললো, হ্যাঁ এটি একটু দেখি। তখন দেবাশিসের এত নাম নেই। তো যাই হোক, তা আমরা, আপনি টাইপ শিখেন কেন? না আমি একটা রিসার্চের ব্যাপারে কাজ করবো বলে টাইপ শিখছি, যাই না বলে। তারপরে দেবাশিসের সঙ্গে প্রচুর ভাব হয়ে গেল। পরে জানলাম আমাদের সিউড়ির ডিএমও, হ্যাঁ, ডিস্ট্রিক্ট মেডিকেল অফিসারের হুম ছেলে ছেলে। চিত্তরঞ্জন হ্যাঁ, বন্দ্যোপাধ্যায়, ডাক্তার চিত্তরঞ্জন চিত্তরঞ্জন বন্দ্যোপাধ্যায়। বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, তারপরে ওর সঙ্গে ওর বাড়িটারি যেতাম এদিকে। ওরা যে বাড়িটা এখন আছে, তখন ওই বাড়িটা হয়নি, তখন এগুলো কাটা, ভিত কাটা হয়েছে। ভিতের মধ্যে ওই গর্তর মধ্যে বসে বসে ওর কাছে কবিতা শুনেছি। তারপর 2-3 দিন পরে আমাকে একটা চটি বই বের করে দেয়। বইটা যে কি সাংঘাতিক বই! সেটা হচ্ছে এই উৎপল কুমার বসুর প্রথম বইটা। হ্যাঁ, পুরী সিরিজ। পুরী সিরিজ, হ্যাঁ, পুরী। পুরী সিরিজ ওদের নিজের হাতে লেখা কালো লেটারিং এ। হ্যাঁ, পুরী সিরিজ, সেটা পড়ার পরে আমি আর অবাক হয়ে যাই যে কবিতা, বাংলা কবিতা এই চেহারা কোনদিন আমরা দেখিনি। হ্যাঁ, অদ্ভুত লাগে। ওটা প্রথম দেবাশিস রায় বের করেছে। প্রণবেন্দু দাশগুপ্তের সঙ্গে ইন্ট্রোডিউস করেছিলেন আপনার। হ্যাঁ, প্রণবেন্দু দাশগুপ্তের সাথে ইন্ট্রোডিউস করেছিলাম। অদ্ভুত, উনি আমাকে বই দিলেন, সদর স্ট্রিটের বারান্দা, অসাধারণ, মানে কি দারুণ লাগলো। আগে এরকম বড় বড় লেখক যারা, বিনয় মজুমদার ধরো, এদের কাছে কত সহজেই যাওয়া যেত, তাই না? হ্যাঁ, বিনয় ঠিক। মজুমদারের বাড়ি গেছি, গল্প হচ্ছে, কথা হচ্ছে। হ্যাঁ, তারপরে বিনয় মজুমদার বললেন কয়টা কবিতা মুখস্থ বলতে পারো? তাই বললাম কার কবিতা বলবো? তা বললো রবীন্দ্রনাথ কয়টা বলো? আমি গোটা দিয়ে বললাম, শাহজাহান পুরোটা বললাম, শুনে অবাক। তাহলে আর কি কি বলতে পারো? তারপরে আমি তো আহ বিনয় মজুমদারের কিছু কবিতা বললাম, তারপর উট পাখি বললাম, হ্যাঁ, বিষ্ণুদের ওটা বললাম, স্বপ্ন আমার কবিতা, অমাবস্যা, দেখলো গোটা গোটা মুখস্থ তো আমি বলতে পারতাম। একেবারে মুগ্ধ হয়ে বলে, তোমার একটা কথা আহ, কই, কথাটা খুব সহজ কথা, সেটা হচ্ছে যার যত বেশি কবিতা মুখস্থ থাকবে, মানে করবে লোকে, সে তত বড় কবি। হ্যাঁ, সেই হিসাবে আমার অদ্ভুত কথা যে যার যত, রবীন্দ্রনাথের কবিতা সবারই সবচেয়ে বেশি মুখস্থ, তাহলে রবীন্দ্রনাথ সবচেয়ে বড় কবি। তারপরে জীবনানন্দ মুখস্থ, তারপর জীবনানন্দ। আমার তো 2-1টা মুখস্থ বলবে, তা আমি সেরকম বলি। হ্যাঁ, বলছে এই হচ্ছে সহজ ফর্মুলা ভালো কবিতার। হুম আচ্ছা যাই দেবুদা, হোক। আরেকটা কথা আপনাকে জিজ্ঞেস করব, সেটা হলো যে হুম যেটা নিয়ে আমার অনন্ত কৌতূহল। হুম আমরা সেই প্রথম 70-এর দশকে দেখেছিলাম যে সপ্তদশ অশ্বারোহী, হুম হুম 17 জনের কবি, তার মধ্যে আপনি তো ছিলেন একজন, হ্যাঁ, আমি ছিলাম। যেটা কবি হুম কবিতা সিংহ যেটা ইয়ে করেছিলেন, এবং সেটাতে সম্পাদনা কিন্তু করেছি। আজকে, হ্যাঁ, আজকের অনেক স্টলওয়ার্ট কবি 70-এর কিন্তু সেদিন সেই বইটাতে ছিল না। তো হ্যাঁ ওইটা ওই বইটার একটু ইতিহাস বলবেন? হ্যাঁ, ওই বইটার ইতিহাস হচ্ছে, ওটা মূলত সমরেন্দ্রই লেখা জোগাড় করেছিল, সমরেন্দ্র দাস, এবং কবিতা হ্যাঁ, সে হ্যাঁ, এই করেছিলেন। আত্মপ্রকাশ, সমরেন্দ্র আত্মপ্রকাশ। সমরেন্দ্র তখন, হ্যাঁ,
সৌমেন্দ্র দাস তখন যে পাবলিকেশনে কাজ করতো, কেপি PM কেপি যারা ইয়ে বাগচি কেপি বাগচি বোধ হয়, হ্যাঁ কেপি না বাগচি, PM বাগচি পিএম বাগচি ইয়েতে মানে বউবাজারের কাছে ওদের অফিস ছিল। হ্যাঁ, কেপি বাগচি আমার মনে হচ্ছে, যাই হোক নামটা ভুলে গেছি। হ্যাঁ, বাগচি এবং আমার মনে আছে। হ্যাঁ, সেটা নিয়ে বলুন সেখানে আপনি। আমার সেখানে যতদূর মনে হচ্ছে সৌমেন্দ্র, যে একমাত্র হ্যাঁ মৃদুল দাশগুপ্তই বোধহয় ওই সপ্তদশ অশ্বারোহীর মধ্যে যারা হ্যাঁ যাদের এখন যাদের বয়স আর কি ওই 65-63, মৃদুল হুম, দাশগুপ্তই একমাত্র ওতে এসেছিলেন। মনে হয় বিজুল ছিল, কিন্তু রণজিৎ ছিল বলে আমার মনে পড়ছে না। হ্যাঁ, রণজিৎ বোধহয় ছিল না। মানে অনেকে আবার যারা ছিল তারা এখন হয়তো নেই, লেখে না, এরকম বা বন্ধ করে দিয়েছে, বা চুপচাপ হয়ে গেছে ইত্যাদি। কিন্তু বইটা মোটামুটি ভাবে সেদিনও তো প্রভাত চৌধুরী দেখলাম বইটার নাম করলেন। হ্যাঁ, বইটা কিন্তু একটা অদ্ভুত জায়গায় হয়েছিল। সেই হিসেবে জায়গায় পৌঁছে শঙ্কর চট্টোপাধ্যায় যে সংকলনটা করেছিলেন 85-এর দশকে ওদের বন্ধুদের নিয়ে, সে একটা অসাধারণ সংকলন ছিল। ওই মাপের সংকলন খুব কমই হয়, মানে বুদ্ধদেব বসুর বইটা ছেড়ে দিয়ে বলছি, তাই না? আধুনিক বাংলা কবি। আধুনিক বাংলা এটা একটা সাংঘাতিক বই, ভাবা যায় আচ্ছা, না। আরেকটা না, আমি আরেকটা কথা জিজ্ঞেস করি। ওই মাঝখানের পর্বটা আমারও আপনার একটু ঝাপসা আছে। সেটা হলো যে আপনি অধুনা বন্ধ হয়ে গেল, আপনি কৃত্তিবাসে এলেন। হ্যাঁ, না সেটা অনেক পরে এলাম। তার আগে অরূপ দে বলে আমার এক বন্ধু ছিল, হ্যাঁ ছিল বলে এখনো আছে, সে অরূপ দে, গৌতম দে। ও না, ও আজকালে অ্যাসিস্ট্যান্ট এডিটর পর্যন্ত হয়েছিল, পরে চাকরি ছেড়ে দেয় কি কারণে যাই না। সেই অরূপ দে তখন পড়ছে ইউনিভার্সিটিতে। ও আমাকে দেখে গল্পটা বন্ধটা বললো যে আমার মেসে এলো, মেসে আসা বললো তুমি তাহলে কি করবে এখন? তাই বললাম বাড়ি ফিরে যাবো, আর কি করবো? বললো না দাঁড়াও দেখছি, সুদীপর্ণ বললো দাঁড়াও দেখছি। বলার পর অরূপদের নিয়ে গিয়ে, ওরা বালিগঞ্জে থাকতো তখন, ওর দুই এক ভাই আর এক বোনকে আমাকে পড়াতে দিল। হ্যাঁ, এবং ওর বাবা মা দুজনেই চাকরি করতেন, এবং দুজনে অদ্ভুত ভালোবাসতেন আমাকে। তা মানে তার মধ্যে অমিত কুমার দে, ওর যে ছোট অমিত, যে আমার ছাত্র ছিল, সে তো এখন লিখছে, ভালোই লিখছে। হ্যাঁ, তাকে প্রায় দেখি, তার লেখা আমার ভালোই লাগে। সে অমিত সেই স্মৃতিচারণা ছিল সেদিন। তা ওই ওখানে থাকার পরে সন্দীপন আমাকে একদিন বললো যে তোমারটা আমি সুনীলকে বলেছিলাম, সুনীল নতুন করে কৃত্তিবাস বের করবে। ইয়ের মানে ওই যে ওই ইয়েটার নাম কি, ওই গলিটার ওখান থেকে বেরোবে তরুণ প্রেসের মালিক, অক্রুর দত্ত লেন, গণেশ দে, অক্রুর দত্ত লেনে তরুণ প্রেসের থেকে বেরোবে। তরুণ প্রেস বোধ হয়, কি তরুণ ওর মালিকের নাম, অনেক গণেশ দে, গণেশ দে মালিকের নাম, আর তরুণ প্রেস, গণেশ দে মালিকের নাম, আর তরুণ প্রেস। তারপরে ওখানে তো এলাম, তো একটু আমি একাই ওখানে সমস্ত সামলাতাম, দায়িত্ব। তো দুপুরের দিকে অনেক ছেলে পিলে আসতো, দেখা করতে চাইতো, বেশিরভাগই ভাগিয়ে দিত গণেশ দে। দু চারজন আমাকে ফোন করে এলে আমি নিচে এসে নিয়ে যেতাম। একদিন একে কমপ্লেন করলো যে এখানে অনেক লোক আসে এবং খুব ডিস্টার্বিং এ হয়। তা সুনীল দা বলছে অনেকে এসে নাকি তোমাকে বিরক্ত করে। সুনীল দা বলার কায়দা অনেক আলাদা, ডাইরেক্ট বলছিলাম অনেক লোক এসে নাকি তোমাকে বিরক্ত করে। এমন অনেক লোক মানে বলছে যে হচ্ছে সব তরুণ লেখক আপনার কাছে আসবে না? তা আসলে এটাই তো স্বাভাবিক, কত দূর থেকে আসে আপনাকে দেখতে, তাদের আমরা ঢুকতে দেবো না? এটা তো দেশ পত্রিকা নয় যে ঢোকার রেস্ট্রিকশন থাকবে, যে কেউ যখন তখন ঢুকতে পারবে। হ্যাঁ, এরকম ব্যবস্থা করা উচিত না। হ্যাঁ, কিন্তু কাজটা হবে কি করে? কাজটা তো হতে হবে। আমার কাজের তো ডিস্টার্বেন্স হয় না, কাজের ডিস্টার্বেন্স পেয়েছি। তারপর আমার একদিন শক্তি চট্টোপাধ্যায় ওখান থেকে তুলে নিয়ে গিয়ে খালাসি টোলায় নিয়ে গিয়ে পেট ভোর খাওয়ানো একা খেতে বোধ পছন্দ করতো না। ফিরে এসছি দেখি বসে আছি, ওই নামটা কি,
যোগব্রত আমাকে কোশ্চেন করছে, আপনি যোগব্রত। কোথায় গেছিলেন? হ্যাঁ, যোগব্রত। ও সুনীলার সঙ্গে খুব ইন্টিমেট ছিল তো, আপনি কোথায় গেছিলেন? আমরা হ্যাঁ, তো সুনীল অফিস সামলানোর কথা। হ্যাঁ, তা আমরা তো অফিস সুনীল সামলানোর শক্তিদা কথা। হুম। হ্যাঁ, নিশোনো তা হচ্ছে যে আমরা তো অফিস সামলানো, আমরা তো আপনাকে বলবো কেন? তারপরে হচ্ছে দেখি কবিতার ফাইলটা নিয়ে দেখছে, আমরা আপনি ফাইলটা রাখুন। বলছে কেন? আমরা এখানে আমি আমার আন্ডারে আছি তো, আমার অনুমতি ছাড়া তো আপনি দেখতে পারেন না। না সুনীলদা আমাকে বললাম, সুনীলদা আমাকে বলতে বলবেন, তাহলেই আপনি দেখবেন, আমার অসুবিধা কি আছে? কিন্তু সুনীল আমাকে আপনারা বলেন। সত্যি কথাগুলো শুনছি আর রেগে যাচ্ছে, একটু করে এক দু হাত কালি ছিল। বললো ইয়ে যোগ, চুপ করবি না, চুপ করবি না। ভীষণ রেগে গেছে। আমি ওকে নিয়ে গেছিলাম। হ্যাঁ, ওটা ও কি বললো বল, তুই আমাকে বল কি বলার, তোর মাথায় কালি ঢেলে দেবো, চুপ। হ্যাঁ, বলে যোগকে যাওয়াটা গালাগাল দিয়ে চুপ করালো। হ্যাঁ, তা বললো যে পরে আমি দেখছিলাম যে সুন্দর জমে গেল ওদের অনেকেরই সঙ্গে, ভালো ইয়ে হলো। চমৎকার সময় কাটিয়েছিলাম। যাই হোক, এই একটা গল্প, এই ধরনের টুকটাক গল্প বলা যায়। গল্প অনেক হলো, ওইটা হতে পারে কি? না না না, কবিতা তো হবে। বলো, আমি বলো। আরেকটা খবর কথা জিজ্ঞেস করে নি, সেটা হলো যে হ্যাঁ, বলো, আপনার বলো। ওই মাঝের পিরিয়ডটা আপনি কবিতা থেকে সরে গেলেন হ্যাঁ, যখন আপনি স্টেটসম্যানে গেলেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তার আগে তো আপনাদের যে কয়েকজন মুখোপাধ্যায় ছিলেন, যেমন অলোকনাথ মুখোপাধ্যায়, সোমনাথ মুখোপাধ্যায়, হুম, তো অরণি বসু, হুম, হুম। এই একটা আপনাদের বেশ ভালো একটা গ্রুপ ছিল। এইগুলোকে আমার হ্যাঁ, আবার হ্যাঁ, খুব হ্যাঁ। একটু দুর্বলতা আপনাদের উপর। আবার অলোকদাকে আমি হ্যাঁ, ডেকে ডেকে কবিতা পাঠা চাই, বা হ্যাঁ, 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 সোমনাথ তুমি দাকে পেরেছো ওরকম করে অবশ্য। জ্বালাই। হ্যাঁ, আরেকটা জিনিস আমার যেটা দেবুদা আমার খুব মনে আছে, আপনার একটি গল্প হুম, পড়েছিলাম। সেই হুম। গল্পটিতে কোনো একটি মেশে তার একটি মেয়ে এসছে। প্রেমিকাকে বা বান্ধবী মেয়ে এসেছিল। বৃষ্টির শব্দ রবিবারে আনন্দবাজারে বেরিয়েছিল। সেই গল্পটা আবার হ্যাঁ বলতে হয় তোমাকে। সেই গল্পটা হ্যাঁ, লিখে বলুন। নিয়ে গিয়ে আমি আনন্দবাজারে উঠলাম। আনন্দবাজারে ওঠা তখন তো একটা কঠিন ছিল না। কারণ একটা বিখ্যাত লোকের নাম করলে, তাদের কম বিখ্যাত লোকের নাম করে তাই ডেকেই তো বসুন বলে। আর ওখানে শান্তিদা বলে একজন ছিল। হ্যাঁ, এরকম গোপ, পাকানো গোপ, মানে ওই ওর কাছ থেকে প্রথম অনুমতি নিয়ে ঢুকতে হতো। তো শান্তিদা কাউকে ছাড়তো, কাউকে ছাড়তো না। তো আমাকে একদিন অরূপ রতন বসু বললো যে আমি যখন দু একটা আমাকে আটকে দিত। তো অরূপ রতন বসু বললো, তুমি কি বলেছো? আমি বললাম শান্তিবাবু, আমি সুনীলের সঙ্গে দেখা করতে যাবো। তো তুমি তো বাক্যটাই ভুল বলেছো। আমরা কেন, কি বলবো? বলে শান্তিদা, আমি সুনীল বাবুর সঙ্গে দেখা করতে যাবো, তাই বলবে। আমি বললাম ও আচ্ছা। তা আমি পরে তাই বলতাম, শান্তিদা সুনীলবাবুর কাছে একটু যাব। তো ছেড়ে দিল। গিয়ে আমি আসলে গল্পটা দেবো। গল্পটা হ্যাঁ, গিয়ে দেখি যে ঘরের মধ্যে রমাপদ চৌধুরী নেই। একটা বয়স্ক ভদ্রলোক অফিস সামলাতেন। তেমন রমাপদ চৌধুরী কোথায়? তো বললো যে রমাপদ চৌধুরী উনি বাইরে পায়চারি করছেন। তা আমি দেখুন করিডোরে, আমি করিডোরে দেখি বেরিয়ে গেলে নাকি দেখা যাচ্ছে, শোনা দাঁড়ান আমি যাচ্ছে শুনতে কথা? পাচ্ছি, আমি একটু হ্যাঁ, কথা আচ্ছা, শোনা ঠিক যাচ্ছে। আছে। হ্যাঁ, তারপরে হলো কি, বললো যে গল্পটা আমি দিয়ে করলাম। রমাপদ চৌধুরীকে যে গল্পটা দেখলাম, মুখ একদম বিরক্ত, মানে কাউকে যেন চিন্ত না, এরকম একটা ভাব। আমাকে বললো ওই টেবিলে রেখে যান। টেবিলে রেখে দেন, কাঁচের বিয়ে চাপা ছিল, চাপা দিয়ে রেখে গেলাম। দেখলাম হাওয়ায় উঠছে, এবং বুঝলাম একটু পরেই ওটা টেবিলের নিচে পড়ে যাবে, সেখান থেকে ওয়েস্ট পেপার বাস্কেটে চলে যাবে, আর জীবনেও ছাপা হবে না। কিন্তু অবাক হয়ে দেখলাম লেখাটা ছাপা হয়ে গেল। এবং তারপরে বেশ কয়েকটা লেখা আমার ওখানে লেখা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে আর আমি খুব তখন একটু পিছিয়েও গেছি, সরে গেলাম নানান কারণে, লেখার থেকে অনেক পিছিয়ে গেলাম আর কি খানিকটা। হ্যাঁ, বলো এবার, শোনা যাচ্ছে? দাঁড়ান আমি হ্যাঁ, শোনা যাচ্ছে। আমি ব্যাক স্টেজে চলে এসেছি, আমি বলে যাচ্ছি আপনাকে। এরপর আপনি হ্যাঁ, হ্যাঁ, তরুণ কবিদের সঙ্গে সম্বন্ধে একটু বলুন। পরে আপনাদের পরের মানে
ষাটের আপনি 70-70-এর পরে 80-টাশি এদের হুম। সম্বন্ধে একটু বলুন না। হ্যাঁ, 80-এর মধ্যে তুমি কিসে আছো? তুমি তো 80-তেই আছো, তাই তো? তুমি কিসে আছো? দাঁড়ান, কেটে কেটে যাচ্ছে আমার কাছে হ্যাঁ, কেটে যাচ্ছে, কেটে যাচ্ছে। হুম। হ্যাঁ, তো সমরেশদা আস্তে আস্তে আমাকে আমি কি একটা শোনা কথা যাচ্ছে? বলি। হ্যাঁ, বলো হ্যাঁ, শোনা যাচ্ছে অরিজিৎ। সমরেশদা, তোমার ইউর শোনা যাচ্ছে। ব্রাউজার হ্যাজ লস্ট কানেকশন উইথ মাইক্রোফোন। আমি আপনি আমি কি সমরেশদা, আপনি আউট হয়ে আবার ঢুকুন। আপনি আউট হয়ে একবার ঢুকুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো ঢুকেছি, এবারে রিস্টার্ট করছি। হুম। না, প্রথমে আউট হয়ে যান, আউট হয়ে আবার ঢুকুন, লিভ করে যান। আচ্ছা, আমি আউট হয়ে যাচ্ছি তাহলে। আচ্ছা দেবপ্রসাদ দা, এবার আমি গেট স্টার্ট করছি। হ্যাঁ, হ্যাঁ, সমরেশদা আস্তে হ্যাঁ, আস্তে হ্যাঁ, আমি প্রতীক, একটা তুমি কথা বলি। প্রতীক বলছে আপনি কিভাবে স্টেটসম্যানে এলেন। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ 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 হ্যাঁ। স্টেটসম্যানে আমি এলাম জ্যোতির্ময় দত্তর কাগজে আমার একটা লেখা বেরিয়েছিল, বড় গদ্য বেরিয়েছিল কলকাতায়। তো জ্যোতির্ময় দত্তই আমার সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলেন। আর আমাদের নামটা এখন মাথা সত্যিই কাজ করছে না, নামটা ভুলে গেলাম, বিখ্যাত ওই জার্নালিস্ট। আহা, তারপরে যিনি আজকালে গেছিলেন, যার বই আছে, হ্যাঁ, আমি নামটা ভুলে যাচ্ছি, উনি আমাকে বললেন যে আহ বললো যে তুমি দেখো ওর যদি কিছু করা যায়, তো কিছু করে না। তা বললো যে আমি শুনেছি স্টেটসম্যানে চাকরি খালি হবে এবং পোস্টিং নেওয়া হবে, তাই ওদের তো আর বিজ্ঞাপন টিজ্ঞাপন করতো, ভেতর থেকে নিয়ে নিত ছেলে, নিজের ছেলে টেলে ইত্যাদি। হ্যাঁ, তা বললো যে আমাকে বললো যে ঠিক আছে তুমি কালকে স্টেটসম্যানে এসো, আপনি যাওয়া মাত্র আমাকে, বিখ্যাত জার্নালিস্ট, আমি নামটা ভুলে যাচ্ছি, আমার এত খারাপ লাগছে। আমাকে বললেন যে তুমি ও আমি একটা সাবজেক্ট, তুমি এই বিষয়ে কিছু ইংরেজি লিখে আমাকে দেখাও। তা আমি লিখলাম, লেখা, আমি তো ভয়ে ভয়ে আছি যে বাবা স্টেটসম্যানের বিখ্যাত সাংবাদিক, তার কাছে ইংরেজি নিশ্চয়ই চাকরিটা আর হলো না। হ্যাঁ, তারপর উনি দেখলেন, দেখবো ঠিক আছে তুই দরখাস্ত বলে নিজে এক দরখাস্ত ড্রাফট করলেন, বলে আমাকে বললেন এটা টাইপ সেকশনে নিজে নিয়ে গিয়ে বলো যে আমি পাঠিয়েছি। বলে ফটাক টাইপ করে দিল, টাইপ করে দেওয়ার পর বললো নিউজ এডিটার কাছে দিয়ে চলে যাও। তা আমি নিউজ এডিটারে দিয়ে গেলাম, পরীক্ষায় ডাকবে, বললো পরীক্ষায় পাস করতে না পারলে আমি কিছু করতে পারবো। আমি বললাম ঠিক আছে। তা পরীক্ষা হলো, পরীক্ষা হওয়ার পরে কিন্তু ওটা ছিল, আমি প্রথম ঢুকেছিলাম প্রুফ সেকশনে। তা প্রুফ সেকশনে আর তখন আমি শুধু একসময় জোর করে ওখানে লোক নিয়োগ করা হতো, সামান্য লেখাপড়া শিখলেই পাওয়া যেত। যথারীতি পরীক্ষা হলো, পরীক্ষায় আমি অত্যন্ত ভালো রেজাল্টই করেছিলাম। হ্যাঁ, আমি ফার্স্ট হয়েছিলাম, কিন্তু আমার কোনো অ্যাপয়েন্টমেন্ট হচ্ছিল না। হ্যাঁ, তা আমি একদিন গেলাম, গিয়ে নিউজ এইটার কাছে দেখা করলাম এলিস আব্রাহামকে বললাম স্যার আমি এরকম পরীক্ষা দিয়েছিলাম, ইয়েস you are fast in the examination. বললাম then why I'm not getting any appointment letter? হ্যাঁ, তখন উনি বললেন my boy, my hands are tied আচ্ছা, আমি because union আমি ব্যাক fellow স্টেজে চলে এসেছি, আমি ঢুকছি কি করে? does not want you to come in. বললাম easy, okay, let us see whether we can take you in or not. You should get the chance. I will try level best. তা আমি বেরিয়ে যেসব যে ইউনিয়ন রুমটা কোথায়, মানিক রাসবেলা কালো মতো সাংঘাতিক দোর্দণ্ড প্রতাপ একেবারে। তখন তখন তো প্রচন্ড প্রতাপ ছিল, টেবিল চাপড়ে কথা বলতো। তা গেলাম, গিয়ে আমি ঢুকলাম, ঢোকার পরে ওখানে বললাম আমার বলে কি চাই, আমি বললাম যে আমার নাম দেবপ্রসাদ মুখোপাধ্যায়। বললো ও নাচের ভান করছে। আমি বললাম আমি কেন এসছি আপনার কাছে জানেন? বললো যে না বলুন। তা আমি বললাম আপনি আমার চাকরিটা আটকে দিচ্ছেন, আপনি ইউনিয়ন করেন কারোর জন্য, গরিবের জন্য তো, তা আমি খুবই গরিব, চলুন আপনি আমি কোথায় চাকরি দেখবেন।
আপনি অনুগ্রহ করে আমার চাকরিটা, আমি পরীক্ষায় ফার্স্ট হয়েছি, ফার্স্ট কথা আমি জোর দিচ্ছিলাম যে আমি পরীক্ষায় ফার্স্ট হয়েছি, আমার কেন অ্যাপয়েন্টমেন্ট লেটার আসবে না। বলে আপনি ফার্স্ট হয়েছেন, কে বলেছে আপনাকে? নিজে নিজেই ফার্স্ট হয়ে যাবেন? আমি বললাম না, আমাকে এমন একজন বলেছেন বলতে পারেন। কে বলেছে? আমরা এলিস এব্রাহাম বলেছে। ঠিক আছে, ফার্স্ট হলে এই চাকরি হয় নাকি? আমাদের এমপ্লয়ি এত তাদের ছেলেরা চাকরি করবে না? আপনি একটা আউটসাইডার, আপনি চাকরি করবেন এসে, এ তো চলবে না। আগে আমাদের ক্যান্ডিডেট নিতে হবে, তারপর যদি পড়ে থাকেন পাবেন, নাহলে পাবেন না। হ্যাঁ, বুঝতেই আছি। আমি বললাম দেখুন অনেকগুলোই তো রয়েছে, তাদের সেখানে আপনার লোকই আমার জায়গাটা আমাকে ছাড়ুন। ও বললো যে না আমি পারবো না, আমাদের নিজেদের লোককে আগে নেব। তাই বসে আছি। তো বললাম আপনি বসে আছেন কেন? আমাদের দরকার আছে, কথাবার্তা হবে, জরুরি কাজ। আমরা আপনাকে কথা দিতে হবে, আপনি বাধা দেবেন না, আপনাকে আমার হয়ে করতে হবে না, কিন্তু আপনি বাধা দেবেন না। ও বললো আমি যদি আপনাকে বলে হ্যাঁ বলে আমি বাধা দিই ভেতরে, আপনি কি করবেন? আমরা কিচ্ছু করবো না, কিন্তু আমি জানি আপনি তো আমাকে হ্যাঁ বলে, আমাকে তো হ্যাঁ বলার কোনো কারণ নেই, আপনার নাও হতে পারে, কিন্তু আপনি হ্যাঁ বললে আপনি আটকাবেন না, এটা আমি জানি না। এটাকে এই দিন উল্টিস। তা বললো যে আচ্ছা আপনি যখন বলছেন ঠিক আছে, অনেকক্ষণ ভাবিস, অনেক পরে, ঠিক আছে আমি আপনাকে রিকমেন্ড করবো না, কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার যদি অফিস থেকে স্বাভাবিকভাবে যায় আপনি আসবেন। তারপরে আমি দেখলাম আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার এলো এরকম। বাহ। এই আচ্ছা, অবস্থাটা একদম আমি একটু ইন্টারাপ্ট করছি দেবপ্রসাদ দা। ঠিক আছে। সেটা হচ্ছে যে আমি Yes. জানি তোমার এই যে স্মৃতিচারণা করছো, বিভিন্ন কথা বলছো, তোমাদের পেছনে ফেলে আসা জীবন, খুবই ভালো লাগছে শুনতে। আমরা চাইছি এবার একটু তোমার তোমার কবিতা ভাবনা এবং তোমার কবিতা নিয়ে কিছু কথা শুনতে, সেটা যদি আচ্ছা, একটু বলো। হ্যাঁ কবিতা ভাবো বলতে আমি বলবো যে দেখো কবিতা বলতে আমি যেটা বুঝি, রবীন্দ্রনাথের মতো একটা বিরাট আচ্ছা, পুরুষ। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ শোনা শোনা যাচ্ছে, যাচ্ছে। তোমার ছবি দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো অভিজিৎ একটা প্রশ্ন করেছে, আমি সেটাই উত্তর দিচ্ছি যে রবীন্দ্রনাথের মতো একটা সমরেশ দা বিরাট আপনার পুরুষ ভিডিওটা বাংলা অফ আছে। কবিতায় রয়েছে। হ্যাঁ শোনা যাচ্ছে? সমরেশ দা আপনার ভিডিওটা অফ আছে। হ্যাঁ, সমরেশ দা আপনার ভিডিওটা অফ আছে, শুনতে পাচ্ছেন তো? ঠিক আছে, তুমি বলো, সমরেশ দা এসে যাবেন। আচ্ছা, তা রবীন্দ্রনাথের এই মহত্ব, এই বিপুলতা, তারপরে রবীন্দ্রনাথ তো একটা বিশাল মূর্তির মতো, এমনকি হয়তো মানে আমাদের এই যে এখন প্যাথিরের মূর্তি হয়েছে তার তো বড় আমাদের কাছে। হ্যাঁ দেবস্বরূপ। সে তো বটে। সেই লোক কবিতা লিখছেন, তারপরে তাকে আবার চুরমার করে ভেঙে বেরিয়ে এলেন জীবনানন্দ দাশ, এবং ভাষা এমন ভাবে বলে দিলেন যে মানে ভাবতে অবাক লাগে যে একটি মোটর কার গাড়লের মতো গেল কেসে তিনি লিখছেন, যখন যে বাংলা কবিতায় রবীন্দ্রনাথ রাজত্ব করতেন সেখানে এই ধরনের ভাষা নিয়ে আসছেন। এতে খুব অবাক লাগে যে কত শক্তিশালী, এখনো পর্যন্ত সেরকম বিরাট মাপের লেখক আমরা খুব পেয়েছি বলে মনে হয় না। সুতরাং আমার তো কবিতা লেখার কিছু নেই, আমি এদের দুজনের কোনো পায়ের লোকেরও যোগ্য নয়, তা আমরা কি কবিতা লিখবো, এটা আমার চিন্তা হয়, আমার কবিতা ভাবনাটা কি তাহলে। তখন আমি বুঝলাম আমাদের নিজের কথা বলা ছাড়া কোনো উপায় নেই, নিজের সুখ দুঃখ, ভালো লাগা মন্দ লাগার কথা বলাই হচ্ছে আমাদের কবিতার মূল অংশ, এবং আমাদেরকে তোমরাও তো তাই করো। হ্যাঁ নিজেদের একদমই কথা তাই। বলো, এখন খুব গদ্য গদ্য ঢঙেই বলা হয় হয়তো, এখন আর ওরকম ফেনিয়ে ফেনিয়ে পদ্য লেখার ব্যাপারটি যেন উঠে গেছে। তা ব্যাপারটা হচ্ছে যে আমি তাই যা কবিতা বলতে বুঝি সেটা হচ্ছে নিজের কথা। কিছুদিন আগে একটা এই নিয়ে আমার খুব সংশয়ের মধ্যে আমি বহুদিন ছিলাম। আমি হঠাৎ এর থেকে ইউটিউব থেকে একজন জার্মান আমেরিকান কবির দেখা পাই, তার নাম হচ্ছে বুকোস্কি। বুকোস্কির একটা ইন্টারভিউ দেখি, এবং কবিতার আজকে এই যে করা হচ্ছে, সে বুকোস্কির একটা ইউটিউবে দেখবে, বুকোস্কি সার্চ করে, চার্লস বুকোস্কি, যে জানি, আমি উনি একটা উপন্যাসকে অনুবাদ করেছি আমি। হ্যাঁ বলো।
ওম করেছো? আচ্ছা, তাহলে তুমি হ্যাঁ, জানোই। মুখোশকে নিয়ে করছি কাজ। ইউটিউবে আমি বোধহয় মিস করেছি কোনো কারণে, মুখোশকে অনুবাদ তোমার। তা বোস কি একটা মঞ্চে কবিতা পড়তে এসছে, এসে দেখা গেল একটা মদ বোতল থেকে ধীরে ধীরে মদ ঢালছে, হ্যাঁ, তারপর চুক দিয়ে খাচ্ছেন, হ্যাঁ, এদিকে হই হই করছে সব লোক, হ্যাঁ, শ্রোতারা, কোনো কেয়ার নেই। মাঝে মাঝে হচ্ছে গ্যাস মুখ তুলে বলে আবার মদ খাচ্ছে, তারপরে জল খাচ্ছে, বিড়িও তারপরে খাচ্ছিলেন। হ্যাঁ, হ্যাঁ, তারপরে সিগারেট না বিড়ি সরু টাইপের বোধহয় হাতে ইন্ডিয়ান বিড়ি খাচ্ছে। হ্যাঁ, সৈয়দ কৌশল জামাল, আমাদের জামাল বন্ধু বলছে সত্তরের হ্যাঁ। দিনগুলোর কথা কিছু বল। আচ্ছা, চেষ্টা করছি এটা বলার পরে। তারপরে বলছি যে এরকম তুমি এটা দেখেছো তো তাহলে, যে ফটাস ফটাস করে লাইটটা দিয়ে বারবার ধরাচ্ছে আর নিয়ে যাচ্ছে, মির্জা ধর্ম আর কি, উনি ওই করে যান। আর মাঝে মাঝে শ্রোতাদের শান্ত করার জন্য বলছেন ইয়েস ইয়েস, ওকে, তারপর শুরু করলো। তার একটা লেখা আছে দ্য লাফিং হার্ট বলে, সেই লেখাটা ভারী অদ্ভুত, আমি পড়তে পারি যদি সময়টাকে আমি পড়তে পারি। হ্যাঁ, এখানে আচ্ছা, সেখানে বলছে, এই লেখাটাই বলছেন যে লাফিং হার্ট, লিখলাম দা লাফিং হার্ট, ইউর লাইফ ইজ ইউর ওন লাইফ, হ্যাঁ, ডোন্ট লেট ইট বি ক্লাবড ইন্টু ড্যাং সাবমিশন, বি অন দ্য ওয়াচ, there are ways out, there is a light somewhere, it may not be much light, but it beats the darkness, be on the watch, the God will offer you chance, know them, take them, you cannot beat death, but you can sometimes beat death in your life, you are marvelous, the God waits to delight in you, your life is your own life. এখান থেকে আমি আলো পেলাম যে তারা এখনকার লেখকদের নিজের জীবন নিয়েই লিখতে হবে। আমার অভিজ্ঞতাটুকুই আমার সম্বল, তার বিপুল জ্ঞান, বিপুল লেখাপড়া এসব তো আমাদের তেমন কিছু নেই, তাই আমি আমার কবিতা ভাবনা বলতে এটাই বুঝি। বাহ, তো তুমি আগে তোমার ছোট্ট কবিতা পড়ো, পড়ে তুমি তোমার 70 দশকের জীবনে একটু ফিরে যেও। হ্যাঁ, জামাল দ্বারা অপেক্ষা করছেন, তোমার একটা ছোট কবিতা পড়ে নাও তারপরে। আচ্ছা, ঠিক আছে, তারপর কি গেল কোথায়? মন্দিরে কেউ দেখছি না, কেউ দেখছি না। না, সবাই আছে, তারা ওরা শুনছে পেছনে। আচ্ছা, সমরেশের ওখানে বোধহয় বেশি প্রবলেম হচ্ছে টেকনিক্যাল। হ্যাঁ, বলো। আচ্ছা, আমার কথাটা পরিষ্কার শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আচ্ছা আচ্ছা, তা উচ্চারণ তো খারাপ হবেই বলেই দিয়েছো তুমি, কিছু করার নেই। আচ্ছা, লেখাটার মধ্যে মফস্বলে, ঠিক আছে, লেখাটার নাম মফস্বলে। চলো শেষবারের মতন মফস্বলে যাই, ইচ্ছে ছিল চেনা গাছের নিচে মরে যাওয়া, দারুণ ঘন নীল আকাশ, তার নিচে সাজানো ধান গাছের গুলি। চলো শেষবার মফস্বল থেকে কিনে আনি কচকচে সবুজ মানুষ। ট্রেন একবার বাঁদিকে ঝুঁকছে, একবার ডানে, গেল গেল করতে করতে দিব্যি ধান মাঠের ভেতর দিয়ে দৌড়চ্ছে ট্রেন। তুমি নিশ্চয়ই শিউলি যাওয়ার সময়টা ফিল করো যে গেল গেল করতে করতে দিব্যি ধান মাঠের ভেতর দিয়ে দৌড়চ্ছে ট্রেন। বড় বড় ধামায় বেগুন তুলে নিয়ে যাচ্ছে কিছু মানুষ, বুঝেছি, মফস্বল থেকে চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে কলকাতায়। তারপর উল্টিডাঙ্গা নাগের বাড়ির বাবুরা বলবে, এই বেটা কত করে তোর আলু? দুটি টেরিকাটা বাবু বললেন, এই বেটা কত করে তোর আলু? হ্যাঁ, তারা আলোচনা করছেন নিজেদের মধ্যে, এই সালাদের জন্য মশাই খাওয়া দাওয়া বন্ধ, চোরের দল। এসো না আমার সঙ্গে মফস্বল জল কাদায়, এসো না আমার সঙ্গে মফস্বলে জল কাদায়, আলু তুলতে গিয়ে তোমার ফেটে যাবে তোমার নিজেরই আলু। হ্যাঁ, তোমার বউয়ের বুকের নাশপাতি কাদের রচনা। চলো একবার মফস্বলে চলো, ধুলোর মধ্যে মাথা ঠুকে বলো, কান ধরে বলো, এই আমাদের বাংলাদেশ,
আমাদের বাংলারই। বাহ, ঠিক আছে? খুব সুন্দর, খুব খুব সুন্দর। সুন্দর। তুমি হ্যাঁ। আর ওই 70-এর দশক তোমাদের ওই সময় কথা একটু বলো, জামালদা হ্যাঁ শুনতে চেয়েছেন। হ্যাঁ হ্যাঁ, জামাল 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 বলছি। এটা ভালো করে প্রশান্ত তো এসে গেছে। হ্যাঁ, প্রশান্ত মাঝিও এসে গেছে। 70 দশকের কথা বলতে আমি যা জানি, জামালও প্রায় হ্যাঁ, সবই বলো। জানে, তাকে নতুন করে জানাবার কিছুই নেই আমার। তা আমরা সাধারণত কফি হাউসে তবু দুটো আড্ডা আছে। স্মৃতি- হ্যাঁ বলো, ফিডব্যাকটাও বলনি না না, তো, বলো বলো। বল। তা একটা ছিল কফি হাউসে, আর কফি হাউসে মাঝে মাঝে কান ঝালাপালা হয়ে যেত। তখন তো কফি হাউসে দারুণ জমজমাট, এখন হয়তো তাই আমরা এখন যাই না অত বেশি। তা আমরা মাঝে প্রেসিডেন্সি কলেজের ভেতরে গিয়ে আড্ডা মারতাম। তখন প্রেসিডেন্সি কলেজে ঢোকাও সহজ ছিল, সেখানে সবাই জড়ো হতো। ইয়েও জালও গেছে, এবং বিভিন্ন আমাদের সমস্ত বন্ধু বান্ধবী সেখানে আসতো, ঘনশ্যাম আসতো। হ্যাঁ, এসে ওখানে আড্ডা হতো। মানে ঘনশ্যাম, মানে অনেকে রাত সোমকের নাম ঘনশ্যাম সমক নাকি? দাস, হ্যাঁ, সমক দাস। হ্যাঁ, তারপরে পার্থ আসতো, নিশিত আসতো, জমজমাট আড্ডা ওখানে হতো। আর 70-এর দশকে সেই সময় একটা কাগজ বের করেছিল পার্থ, কাগজটার নামটা আমি যথারীতি ভুলে গেছি, আমি যাতে লিখেছিও। এবং অমিতাভ গুপ্ত আসতো। এরকম প্রায় প্রত্যেকেই এখানে জড়ো হতাম এবং জোরালো আড্ডা হতো অনেক রাত অব্দি। মাঝে মাঝে সবাই হয়তো আমরা ডাকাতি করছি, আমরা ঘুমিয়ে পড়লাম, চলেই গেল। একদিন ঠিক এরকমই কাণ্ড হয়েছে, যার কথা একটু আগে সমরেশ বলল, যে দেখি যে আমার পিঠে কি ঠেকছে, আমি সে তুলে বাইরে ফেলে দিয়ে আমি শুয়ে পড়লাম। তারপরে সকালে উঠে দেখি সৌম্য খুঁজে বেড়াচ্ছে আঁটিপাটি করে, কি বললো যে আমার চশমা, আমার চশমা। আমি তো বুঝেছি ব্যাপারটা কি হয়েছে। আমি বললাম, চশমা ঘাসের জঙ্গলের ভেতর দেখো, কানতে পাওয়া যাবে। বলে, ঘাসের জঙ্গলে কি করে গেল আমার চশমা? তাই বলে, গেছি কোনো ভাবে, তুমি খুঁজে নাও না, অসুবিধা কি আছে। হ্যাঁ, তারপর সেই ঘাসের জঙ্গল থেকে সত্যি চশমা পাওয়া গেল, চশমা পেয়ে বেরোলো। তুমি খুব উন্মত্ত জীবনযাপন করতেছো আমাদের কিছু কিছু বন্ধু। হ্যাঁ, এই তো আবার হ্যাঁ, এসে গেছে। আমি আর সেই শুনেছিলাম তুলনায় তুমি আহ, দেবুদা, আমি শুনেছিলাম তুমি আহ, একরাম একরাম দা, জামাল দা সবাই প্রেসিডেন্সি কলেজের মাঠে একটা আড্ডা দিতে হ্যাঁ, রাত্রেবেলার এগুলাম দিকে। আসতো। হ্যাঁ হ্যাঁ, এগুলামও হ্যাঁ। আসতো। এগুলাম তো সবে এসছে তখন। হ্যাঁ, বলতে গেলে আম, আমার দেশওয়ালি ভাই বলতে তখন এগুলামই ছিল। আর কে ছিল? দেবাশিস তো হ্যাঁ অনেক দূরে ছিল। হ্যাঁ, হ্যাঁ তো হ্যাঁ এগুলামের মেসে তো আরো যেতাম হোস্টেলে। এগুলাম আমার আসতো। আর নিশ্চয়ই একটা ছোটখাটো আড্ডা জমতো। আবার হ্যাঁ অরুণী, প্রীতম এরা সব এসেছিল। আবার হ্যাঁ, অরুণীর প্রীতম বাড়িতেও আমরা একদিন বসে আছি, তা বুদ্ধদেব দাশগুপ্ত এলেন। তাহলে 4-5 জন হুম, বসে আছি, বসে আসার পর আমাদের জিজ্ঞেস করে, তোমার ছন্দ জানো? কবিতা লিখছো যে? তা আমার বললাম, না, ছন্দ ফন্দ তো আমি ঠিক জানি না বুদ্ধদেবদা। বলো, দাঁড়াও, আমাদের সঙ্গে একটা অপূর্ব ট্রেনিং দিল। কাকে অক্ষরবৃত্ত বলে, কাকে মাত্রাবৃত্ত বলে, কাকে স্বরবৃত্ত বলে, এগুলো শেখা। বল, ছন্দে কবিতা লিখতে এর কোনো মানে নেই, কিন্তু একজন কবিতা লিখতে ছন্দ জানে না, এটার কোনো মানে নেই। হ্যাঁ, শিখে রাখো। এটা আমি দেখেছিলাম, নীরেন্দ্র চক্রবর্তী বলছে যে এটা মানে ক্রমাগত তুমি শুধু গদ্যে লিখে যাচ্ছ, তোমার কোনো ইয়ে নেই, ছন্দ বোধ নেই, তাহলে লোকে মনে মনে ভাববে যে ছন্দ ফন্দ জানে না, যা যা পাচ্ছে আবল তাবল লিখে যাচ্ছে। আমাদের তো ভয় পাওয়ার কিছু নেই। হম 70-এর দশকের কবিতা একটা জিনিস ঘটলো, সেটা হচ্ছে প্রথম এই যে একটা ছন্দ টন্দ মিল দিয়ে জমজমাট কবিতা লেখার ধারা। হ্যাঁ, এটি কিন্তু একেবারে 70-এর দশকে চলে গেল। তার কারণ হয়তো আমরা অশিক্ষিত ছিলাম অনেকেই। হ্যাঁ, এছাড়া উপায় হলে নিজের কথা লিখতে লাগলো, সেই নিজের ভালো তোমার ভালো হ্যাঁ, ইত্যাদি। তোমার আরেকটা হ্যাঁ কথা মনে আছে কি, তুমি তখন স্টেটসম্যানে কপি হুম, হোল্ডার হিসেবে কাজ করছো।
হ্যাঁ এবং হ্যাঁ হ্যাঁ আমরা তখন সিউড়িতে জুসাস বলে একটা কাগজ বার করতাম হুম এবং হুম হুম তুমি আমাদের সাথে, আমরা তখন একটা কবি সম্মেলন করবো বলে হুম তোমার কাছে, তুমি তখন আমাদের একমাত্র কলকাতার যোগাযোগ ছিল, তোমার যোগাযোগ হ্যাঁ পয়েন্ট ছিল। হ্যাঁ তো হ্যাঁ তোমার কাছে আমরা যেতাম রেগুলার, তুমি তোমার অফিসে যেতাম, তোমাকে বলেছিলাম, তুমি আমার সাথে সমরেন্দ্র দাস এবং কবিতা সিংহে আলাপ করিয়ে দিয়েছিলে। হ্যাঁ আর হ্যাঁ তোমাকে আমি বলেছিলাম শক্তি চট্টোপাধ্যায়ের সাথে একটু আলাপ করিয়ে দাও, ওনাকে আমরা নেমন্তন্ন করবো ওখানে যাওয়ার জন্য। এবং হুম আমার মনে আছে একটা পুরো সন্ধে তুমি আমাদের হুম নিয়ে গেলে খালাসিটোলায়, ইয়ের সাথে, শক্তির সাথে, এবং সেখানে হুম সেই একটা দারুণ অভিজ্ঞতা আমরা অর্জন করেছিলাম। তোমার মনে আছে একটু সেই কথাটা? হ্যাঁ 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 তো খুব ভালো মনে আছে। হ্যাঁ, এবং তো সত্যি সেই সময় বড় বড় লেখকদেরকে সহজ অ্যাপ্রোচেবল ছিল, এখন আমি তাই ভাবি। তাই না? সেই, এরা খুব হ্যাঁ বিখ্যাত একদমই ছিল, তাই। কিন্তু এরা নিজেদের অত বিখ্যাত মনে করতো না, আদৌ মনে করতো না, এবং অতি সহজে এদের কাছে চলে গেছে। আবার যে কোনো ক্রেডেন্সিয়াল কিছু নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কুন্টু মাঝি কৃষ্ণগোপাল সম্পর্কে বললাম, আমি তো কৃষ্ণ সম্পর্কে বললাম একটু আগেই। হ্যাঁ, আর তো বিশেষ কিছু বলে না। আমি প্রশান্তর কাগজ বড় লেখা লিখেছি কৃষ্ণলালকে নিয়ে, আহ, কলকাতাতেও লিখেছি। হ্যাঁ, আমার কথা আর কজন জানে বলো? তোমরা আমার নেহাত বন্ধু বলে আমাকে ডেকেছো, এছাড়া তো না না এখানে আসার না না কথাও নেই। না না, তোমার কথা অনেকেই জানে, তোমার কথা অনেকেই জানে যারা বিশেষ আচ্ছা করে যা একটু হুম, আগে হুম আগের জামালদা লেখা কিছু যারা বলছেন। পড়েছে। হ্যাঁ, হুম জামালদা আসলে বোধহয় পরে জয়েন করেছেন। জামালদা জানতে চাইছেন তোমার গল্প কবিতার গল্প পত্রিকার হুম গল্প কথাগুলো একটু জানতে চাইছেন। হ্যাঁ, আমরা তো আমি বললাম ওটা, এ বোধহয় সেই পার্টে বোধহয় ছিল না। যাই হোক, হ্যাঁ হ্যাঁ আবার রিপিট করার তো কোনো মানে হয় না বোধহয়। আহ, জামাল আবার শুনে নিলে এটা পাওয়া যাবে তো। হ্যাঁ 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 এটা হ্যাঁ, শুনতে পাওয়া পাবেন। রেকর্ডে যাবে, শোনা যাবে। আপনারা তো শুনে হ্যাঁ নিতে পারবে জামাল। হ্যাঁ, হ্যাঁ আমরা হ্যাঁ অন্য হ্যাঁ হ্যাঁ কোনো বিষয়ে কথা বলি। হ্যাঁ, কেউ মন্দিরা যদি আমার একটা লেখা বলে বড় কৃতজ্ঞ বলবো। মন্দিরের গলাটা ভারী সুন্দর। আছে কি কোনো লেখা কাছে? আছে? হ্যাঁ আছে, পড়বো, পড়ি। হ্যাঁ, হ্যাঁ, পড়ো পড়ো না, পড়ো পড়ো। যদি তোমাদের কোনো সুবিধে না হয় বলো। পড়ছি। হুম আকাশ, যে কোনো উপায়ে মুক্তি চাই বলে সে অন্ধকারে ঝাঁপ দিয়েছিল। অমনি ডানা তার গজালো, আকাশে উড়ে গেল, বাতাস ছিঁড়ল তাকে। তবু সে বেঁচে আছে, দম বন্ধ করে বেঁচে আছে। এ জীবন ভঙ্গুর কাচের বাসন ভেবেছিল, আসলে দীর্ঘ এক নদীতে পড়েছে। এই স্রোত তাকে পাথরে আছাড় দেবে, ভেঙে দেবে হাত, চোখ, পায়ের আঙ্গুল। সেই দিন গুঁড়ো গুঁড়ো আকাশে ভাসবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক দারুণ, আছে, ওকে ওকে। অসাধারণ কবি, এটা তো অসাধারণ। অভিজিৎ তুলে দিয়েছে, অনেকের ভালো আচ্ছা, লাগতে পারে। আমার একটা এটা প্রশ্ন ছিল, আমার একটা বাহ, প্রশ্ন বল। ছিল দেবপ্রসাদদার কাছে, যে হুম তরুণ বর্তমান তার প্রজন্মের তার লেখা তার তারা তার আগে হুম মন্দিরা, তুমি বলি তোমাকে, তুমি কিন্তু আজকে শুরুতেই ভুল করেছো, দেবকুমার মুখোপাধ্যায় বলেছো। হ্যাঁ, তুমি সেই জন্য এগুলো ক্ষমা চেয়ে নাও দেব। ও, হ্যাঁ, এটা ঠিক আছে। আচ্ছা বলো। স্লিপ অফ এমন তো হতে পারে। হ্যাঁ, যাই হোক। হ্যাঁ সেই হ্যাঁ, সেই, বলো বলো এখনকার বলো, লেখা, সরি। এখনকার লেখা তরুণ আমি প্রজন্ম পড়ি তো। হ্যাঁ, তরুণ প্রজন্মের লেখা তো আমি পড়ি প্রত্যেকে। আমাদের যারা বয়সে কম তারাই আমার তরুণ প্রজন্ম। হ্যাঁ, কিন্তু আলাদা করে নাম করা কি ঠিক হবে? তাহলে বই ধরে ধরে করতে হয়। হ্যাঁ, যেমন সাম্যব্রত জোয়ারদারের লেখা ভালো লাগে। তারপরে আহ চট করে নামগুলো মনে আসছে না, যদি আমি তৈরি থাকতাম তাহলে এগুলো বলতে সুবিধা হতো। হ্যাঁ, অনেকেরই লেখা আমার ধারণা। হ্যাঁ, সৌর চট্টোপাধ্যায়ের লেখা বেশ ভালো লাগে। মন্দিরা সামনে রয়েছে বলা ঠিক নয়, তোর লেখা ভালো লাগে। সমরেশের লেখা, সমরেশকে আমি তরুণ হিসাবেই ধরবো, তার লেখা ভালো লাগে। অভিজিতের লেখা তো ভালো লাগে, এদের নাম করা ঠিক না। তো ভাবছি যে এদের মধ্যে এসে কথা বলছি, যে কারণে আহ
বলতে গেলে একটু তৈরি হয়ে বই ধরে দেখে বললে এরকম প্রশ্ন আসবে, জানলে আমি আমি তৈরি ব্যাক হয়ে স্টেজে চলে থাকতাম। এসেছি, কিন্তু আমি নাহলে শুনতে পাচ্ছি সব। আন্দাজ ভাবে বলাটা ঠিক হবে না। কয়েকটা নেম ড্রপ করলে আরো তো অনেকে আছে, অনেকেই এখন আমার ধারণা একদম। ম্যাক্সিমাম ছেলে খুব ভালো লেখে। ফেসবুকের কল্যাণে আর এই ব্লগ জিনের কল্যাণে অনেকে এগুলোকে নিন্দে দেখেছি। কেউ কেউ ফেসবুকে ঘৃণা আসলে তুমি তো লিখবে, তার জন্য বস আঁকবে, এ তো ভারী অদ্ভুত কথা। গোপ পাখি চোখ কটমট তারপরে তোমার কবিতা হলো কি হলো না, তারপরে সে লাইন পাবে, তারপরে তোমার কবিতা হবে। ফেসবুকে লেখার জন্য কোনো বস থাকে না, যে কেউ লিখতে পারে। ভালো লিখুক খারাপ লিখুক, সে নিজে ইচ্ছে মতো লিখছে। এতে প্রচুর ছেলে চমৎকার লেখা উঠে আসছে। সেদিন দেবাশিস দাসীর কিছু লেখা পড়লাম, অসাধারণ লাগলো। এবং আরেকজন দেবাশিস, ওর টাইটেলটা কি আমি ভুলে গেছি, ও আমাকে 3টে বই দিয়েছিল, আমি পড়েছি, আমার অত্যন্ত ভালো লেগেছে। হ্যাঁ, এইরকম কিছু নাম বলতে পারি। তাছাড়া খুব ডিটেইলে বলতে গেলে আমাকে তৈরি হয়ে ওকে। হ্যাঁ, তারপরে বলো তোমরা। সমরেশদা তো আপনার বোধহয় একটা কবিতা শুনি। আপনার সমরদা আসতে পারছে না, সমরদার নেটের না, এসে সমস্যা গেছে মনে তো। হচ্ছে। এই তো এসেছেন। এসে গেছে তো। হ্যাঁ, সমরদের সমরদা সমরেশদা, এসে গেছে। হ্যাঁ সমরেশদা, আপনি, আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে এসে গেছি। আপনি না, আমি মাঝে মাঝে কথাটা শেষ যাচ্ছি, দেখা হচ্ছে, আবার বেরিয়ে যাচ্ছি। আপনার কিছু প্রশ্ন কি- থাকলে আরো বলুন। হ্যাঁ, কোনটা কবিতা পড়বো নাকি? হ্যাঁ সমরেশদা তো আসতে অসুবিধা নেই, পারছে না, তাহলে দেবুদা তো কবিতা বলে পড়- যাচ্ছেন। হ্যাঁ, একাই বলে যাচ্ছি, তোমরা কিছু বলো। আমি কি কবিতা পড়বো নাকি? হ্যাঁ পড়ো পড়ো। হ্যাঁ, পড়ুন পড়ুন পড়ুন। আচ্ছা, এই লেখাটা একটা লেখা পড়ছি। মৃত্যুর আগে হুম। পশ্চিম দিগন্তে মরা মরা রোদ লাগছে নিজেকে, তবু একেবারে শূন্য নয়। 2-4 কুচি কালো কাগজের মতো পাখিরা উঠছে। নতুন আর একটা বড় বাড়ি উঠছে, তার দোতলায়, তার 4তলায় বেরিয়ে থাকা শিখে দাঁত বের করে হাসছে একটা দোমড়ানো জুতো। যুবতী মায়েরা থুতু লাগিয়ে দেন শিশুদের গায়ে, যাতে নজর না লাগে। আর একটু পর রোদ ছেড়ে চলে করবো গো, অন্ধকারে আমি পথ চলতে পারি না। অন্ধকার দেখলে মনে হয় কোটি কোটি ভয়াল জন পেরিয়ে আসছে। মৃত্যুর আগে কি মুন্ডু খারাপ হয়ে গেল? হ্যাঁ, মরে গেলে যে কেউ ড্রেনের পাশে হাঁ করা জোর মতো পড়ে থাকতে পারে। দু পকেটে হাতে দেখি রোদে কিছু কিছু পাই কিনা। আর বদল বেরোলো 2টি কয়কা ট্যাপসানো মুড়ি। তাড়াতাড়ি যা করার করো, এখনো তো পশ্চিম দিগন্ত অন্ধকার হয়নি। গাছের মাথায় এখন তো ঘুড়ির মতো লেগে আছে লাল রোদ। এই বাহ, খুব এটা খুব সুন্দর। সুন্দর, হুম, খুব সুন্দর। আর কতক্ষণ আছে টাইম? হ্যাঁ আর 2-3 টাইম মিনিট আছে। সমরেশদা কিছু বলবেন? হ্যাঁ, সমরেশদা সমরেশ বলছেন। কিছু বলুন না। হ্যাঁ হুম, সমরেশদা বলুন। সমরেশদার ভয়ানক নেট সমস্যা। আটকে সমস্যা যাচ্ছে হচ্ছে সমরেশদা। হুম, তো তুমি নেটের সমস্যা। তুমি তো এখন মন্দিরের কথা বললে, সাম্প্রতিক কবিদের লেখালেখি নিয়ে কিছু কথা বললে। হুম। তো তোমার কি মনে হয়, তুমি যে সময়ে লিখতে আরম্ভ করেছিলে, যদি সময়ের হিসেবে বলি, যে দশক আর আজকে যে দশকে আমরা দাঁড়িয়ে আছি, তো এই লেখার ব্যাপারটা কি সেইভাবে যদিও কোনো আমরা এই ডেভেলপমেন্ট হচ্ছে? নেটের ডিস্টার্বের জন্য আমরা ঠিক মতো করে অনুষ্ঠানটা হয়তো সবার কাছে পৌঁছতে পারলাম না, কিন্তু আমার বহুদিনের একটা আশা ছিল যে দেবপ্রসাদ মুখোপাধ্যায়কে আমাদের ফেসবুকে দর্শকদের, শ্রোতা, চলে গেল আবার। মানে হ্যাঁ। কথা এসে আবার কেটে যাচ্ছে, ওনার হ্যাঁ, নেটের ভীষণ সমস্যা হ্যাঁ, হচ্ছে। ভীষণ কেটে খারাপ। যাচ্ছে। হ্যাঁ, ভীষণ সমস্যা। নেটওয়ার্ক বোধহয় গন্ডগোল করছে। হ্যাঁ, যাই হোক। হ্যাঁ, তো যে হ্যাঁ, কথাটা ওই বলছিলাম আর কি, সেটা বলতে হ্যাঁ, হ্যাঁ, ওখানে তখন সমরেশদা ঢুকে পড়লেন।
সেটা হ্যাঁ। হচ্ছে যে তোমাদের সময় যে লেখালেখি শুরু হয়েছিল, হুম। তোমাদের থেকে খুব একটা পেছনে আমি ছিলাম না যদিও, এবং না, এখন যা হ্যাঁ। এখনকার প্রজন্ম যে লেখালেখি চলছে, তো তোমার এটা কি মনে হচ্ছে যে এটা কি কোনো উত্তরণ হচ্ছে কোনো কিছুর থেকে? আর তো ধর, আগে গুটি কয় লেখক যেখানে থাকতো, এখন আর সেই গুটি কয় লেখক বিখ্যাত হবে এরকম আমি বিশ্বাস করি না। এখন আমি মনে হয় তোমাদের মধ্যে অনেকেই খুব ভালো লেখে। হ্যাঁ, আমি যা পড়ি, এই বিভিন্ন ব্লগ জিনে পড়ছি, বিভিন্ন ম্যাগজিনে পড়ছি, আমার ধারণা অনেকে খুব ভালো লেখে, অনেক প্রস্তুত বোধ হয়, ভেতরে ভেতরে অনেক তৈরি হয়ে কবিতা দিতে এসছে। আমার তো ধারণা তাই। হ্যাঁ, সেই হিসেবে একটা বিরাট পরিবর্তন। অবশ্য সত্তরেও এক ঢাক কবি এসেছিল, প্রত্যেক দশকেই আছে, কিন্তু টেকে কজন, শেষ অব্দি কজন টিকবে কি টিকবে সেই না, এতো শেষ পর্যন্ত বলা খুব কজন কঠিন, থেকে? খুব বলা সেই কঠিন। সেই তবে এই যে একটা লং রান দিয়ে যাওয়া, হুম, এবং থাকা কবিতার সঙ্গে, এটাও তো একটা বিরাট ব্যাপার না, এর কাছে অনেক বড় ব্যাপার। অন্য কেউ কোনো মূল্য দিক বা না দিক, আমাদের বউরাও তো বিশ্বাস করে না কবিতার কবিতা খুব লিটল ম্যাগাজিন কি, হুম, এরকম ধারণা এখনো। হ্যাঁ, বা এইসব সেই। জিনিস দিয়ে, এগুলো নতুন প্রজন্মের জিনিস। তোমরা অনেক বেশি এগোবে, তোমার পরিচয় অনেক দূর পর্যন্ত যাবে আমার ধারণা। হ্যাঁ, এটা অন্তত আমি তাই মনে করি। হ্যাঁ, তোমাদের কি নিজস্ব ওপিনিয়ন আমি জানি না। হুম। না, ও আমাদের তো আমার আহ, সুদীপা সেন শর্মা বলছেন, ভালোই লাগছে কথা শুনতে। হ্যাঁ, দেখ আমি একটু আচ্ছা, সংশয়ের মধ্যে ছিলাম। বলো। হ্যাঁ, বলছি যে হ্যাঁ। স্বপ্নকমল বাবু, স্বপ্নকমলদা বলছেন তোমার, আরেকটা কবিতা শুনতে চান। হ্যাঁ, আর একটা কবিতা শুনতে চাইছেন। তার সময় নেই বোধহয়, নাকি না না, করো আছে? না, বলো না, কোনো অসুবিধা না, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বলো না। আছে, আপনি বলুন, আচ্ছা, ঠিক আছে। আপনি পড়ুন একটা পড়ুন। কবিতা আচ্ছা, শোনার মতো সময় আছে, বলো। আচ্ছা, এটার নাম হচ্ছে হাসপাতাল। ওদিকে বিল্ডিং এর জানলায় দাঁড়িয়ে রয়েছে একটা তলিয়ে যাওয়া মুখ, খোঁচা খোঁচা দাড়ি। উল্টো দিকে বিল্ডিং এ আমি, উল্টো দিকে বিল্ডিং এ আমি, দুজনের মধ্যে কয়েক মাইল ব্যবধান, কেউ কাউকে চিনি না। রাত্রিবেলা প্রথম দিন দেখে মনে হয়েছিল ভূত। এখানে মানুষ থাকে না, এখানে পচা গলা জম্বিরা থাকে। রাত্রিবেলা পিন পতনে শব্দের মতো চারিদিকে কবর ভূমি। কোথায় প্রশান্তি নিলয়ম কে জানে। একমাত্র বাহ, জীবন বলতে রাত্রিবেলা বোঝায়, রাত্রিবেলা গোঙায় যন্ত্রগুলি অনবরত নরকের কুয়ো থেকে জল তুলছে কালো পদার যন্ত্র। কেবল তাদের শুনে আঁকিবুকি অর্থহীন কথাবার্তা। ভোর হওয়ার জন্য ভোর হওয়ার জন্য জানলায় নিয়ে দাঁড়ায় অন্য হয়ে রোদের খোঁজে। আর দিনেই তো রোদিয়ে কি করবো, কই ভাজবো। আমার থেকে 5 হাত দূরে দাঁড়িয়ে পড়ে রোদ, উপর থেকে ঝাপটা নামানো ছাদের তলায় তাদের আমার থেকে দূরে রেখেছে। ভালো, বাড়ি গেলে সর্ষের তেল মেখে রোদে হ্যাঁ পিঠ দিয়ে বসবো। পুয়াটিরা যেমন শুকিয়ে নেয় গায়ের জল, এদিকে ওদিকের লোকটা অবশ্য কি করবে জানি না। কদিন দেখছিলাম তাকে, দাঁত কেলিয়ে হয়তো মরে পড়ে আছে। সে হয়তো আহ রাম সঠায় বলে এখন হেঁটেছে। ঠিক আছে। আচ্ছা। খুব খুব ভালো, আর সুন্দর, আর ভালো লাগলো। খুব খুব ভালো ভালো। লাগছে। আচ্ছা। খুব সুন্দর। আরো রিকোয়েস্ট, আরো রিকোয়েস্ট আসছে, আরো হ্যাঁ, রিকোয়েস্ট আসছে তোমার কবিতা শোনার জন্য। আর একটা পড়বে ছোট আরেকটা মতো? আরেকটা পড়ুন, ছোট আরেকটা পড়ুন। ঠিক আছে, তুমি পড়ি আমি। হ্যাঁ, আহ, হ্যাঁ, এইটা পড়ছি যে হলো ভিজি রোদে পুড়ি, শ্যাওলা জমেছে যে, তবু মাঠ ছেড়ে কোথাও পাওয়া যায় না। কাঁটার ফুলের মতো নাছোড় জীবন, আমি পাঁচে পড়েছি। হ্যাঁ, পাঁচটি দুঃখ পড়েছি।
কি বললাম, আমি 5টি আঙুলে 5টি দুঃখ পড়েছি, আমি মশারির ছায়া বাহ। হাঁটি সারা রাত, ওটা মতো রক্তে আমি বেঁচে আছি। কেন যে ক্রমশ নিচে নেমে যাচ্ছে হিমোগ্লোবিন, আত্মার তীব্র চক্ষু রোজ থেকে বেরিয়ে আছে হাস্যকর ভূত, তবু আমি চেরা বিছানা আঁকড়ে আছি। আমাদের খেলা শুরু হলো, খেলা, আমাদের খেলা শুরু হলো, ডেথ ডেথ খেলা। কেমন আমাদের তবু, হ্যাঁ আমাদের খেলা শুরু হলো ডেথ ডেথ খেলা, তবুও ঝোলানো ব্যাগে রকের দিকে চেয়ে আছি। বাহ, যে মুহূর্তে ভয় যাবে এ- অমনি ড্রপ সিন পড়ে। হ্যাঁ এ তো আমি তাহলে সাম্প্রতিক ভয়, কবিতা দেবুদা। হ্যাঁ হ্যাঁ একদম সাম্প্রতিক। আচ্ছা, যে মুহূর্তে ভয় এসে যাবে অমনি ড্রপ ইন পড়ে যাবে, আমি তাহলে ভয় পেয়ে মরে যাব? আমাকে ফুটন্ত তেলে ফেলে দেখো, এখনো নড়ছে আমার পুচ্ছ। হ্যাঁ, বাহ, ঝাঁঝানো রেলের থেকে লাফ দিয়ে উঠছি আমি ঘন ঘন। বাহ, ঠিক আছে। দারুণ দারুণ দারুণ। আচ্ছা শোনো, সত্যি তার। প্রশান্ত মাঝি তিনি বলছেন হ্যাঁ তোমার গদ্যের হ্যাঁ কথা একটু শুনতে চাচ্ছেন, আচ্ছা, একটু একটু গদ্যের কথা সময় তো যদি এসে বল। গেছে। হ্যাঁ, হ্যাঁ তুমি আমার বলো না। গদ্যের আমার গদ্যের এখন প্রধান টিউটরই হচ্ছে প্রশান্ত। প্রশান্ত হচ্ছে আমার মতন ঘুরে ঘর কোনো লোককে কে বা পাত্তা দেয় তো আমাদের কয়েকজন বন্ধু ছাড়া। তা প্রশান্ত লেখা না দিলে প্রশান্ত মারধর করতে পারে, এই ভয়ে ও লেখা চাই আমাকে দিতেই হবে, এবং কি লিখবো না না না, লিখবো আচ্ছা তেমনি দেবুদা, করে ওই হাসি আমাকে। হুম, উপশহর থেকে ঠিক আছে। অতিনগরে সেটা কিন্তু বেরিয়েছে কি? হ্যাঁ কলকাতায়, হ্যাঁ না বই হিসাবে, বই হিসাবে, হুম হুম হুম। হ্যাঁ ওটা বেরিয়েছিল, বই কলকাতায় বেরিয়েছিল অনেক আগে, অনেক আগে বেরিয়েছিল। হুম, যাই হোক কি বলছিলাম, যা প্রশান্ত প্রশান্ত হ্যাঁ মোটামুটি প্রশান্ত দা। হ্যাঁ, একদম প্রশান্ত দা। হুম। ডিকটেট করে যে এই যেমন আমাকে রিসেন্টলি আমাদের বন্ধু আছে যে প্রথম, তুমি তো চেনো অমরকে, অমর অমর প্রথম দে। আমার একটা বই, অমর দে। হ্যাঁ অমর, হুম। হ্যাঁ গল্প সরণী সম্পাদক গল্প সরণি, হ্যাঁ। অমর তো, হ্যাঁ অমর তো ছোটবেলার বন্ধু। ও একদিন বললো হ্যাঁ আমরা ছোট ছোট বই করছি আমাদের বীরভূমে কিছু ছেলে বই নিয়ে, তোমার বই তো কি আছে, ছিল না বোধহয়, হ্যাঁ অভিজিতের বই না, ছিল, আমার ওটা ছিল। ছিল। না 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 না, হ্যাঁ আমার ছিল না। হ্যাঁ আমি তো তা গল্প বললো, লিখতাম না, আমি তো বেশি কবিতায় লিখেছি, সেই জন্য ছিল না। বলো। না কবিতা বইও বের করেছিল। তা অমর হ্যাঁ একদিন এলো, বললো কিছু কবিতা দে, আমার বাড়িতে কোনো লেখাই হাতের কাছে নেই। তা আমার খাতাগুলো কেড়ে নিয়ে গিয়ে নিজেই মানে পছন্দ করে ও একটা ছোট্ট বই করলো, প্রকাশ কর্মকারের একটা ছবি কোথায় পেয়েছিল, সেটাই হ্যাঁ হ্যাঁ সবারই হ্যাঁ। আসছিল, মানে ওই ওই ছবিটা দিয়ে কভার হচ্ছিল। হুম, তো হুম, প্রথমে এটা বড় করে অশ্রু নীল পাড়াবার হুম, বইটা, হুম। মানে বই বলবো না পুস্তিকা বলবো, ও করেছিল। আর দ্বিতীয় বইও প্রশান্তই করলো, সেটা হচ্ছে ওই একই কায়দায়। আমি প্রশান্ত বললাম আমার বই করে লাভটা কি বলতো, এই তো মানে তোমার পুরো পয়সাটা জলে যাবে। হ্যাঁ, তা বিজেস এক্ষেত্রে বিজেসের কাছে আমি কৃতজ্ঞ, বিজেসকে আমি প্রথম বিজেস শুরু করে বিজেস কতগুলো নাম নিয়ে এসছে আমার বেশি। তা আমি বিজেসকে বললাম দেখো এখানে মনে হচ্ছে আমার প্রথম ওর থেকে নিচ পর্যন্ত ঘ্যাস কেটে দিই নাম, কিন্তু আমার তো তা অধিকার নেই, আমি আমার নামটা কেটে দিলাম। হ্যাঁ, যে এদের বই তোমার এখন বের করার কোনো মানে হয় না, তুমি যদি সার্ভাইভ করতে চাও তো এদের বই দিয়ে তুমি সার্ভাইভ করতে পারবে না। আমি জানি না বিদেশে সেইটা সব কথা মনে আছে কিনা, এবং যথারীতি বিদেশ অত্যন্ত, আমি তার কাছে কৃতজ্ঞ যে সে এখনো আমার এই না না, কথাটা বিএস রেখে। বিএস হ্যাঁ বিএস আপনাকে দিয়ে অনেক বড় কাজ করাবে। হ্যাঁ, জানি না হয়তো করবে বা করতে পারবো কিনা, আমি কোথায় পাবো সব জোগাড় করতে, মুভমেন্ট তো কমে না, গেছে, কথা হয়ে চেষ্টা গেছে, করবো। কথা হয়ে গেছে দেবুদা। হ্যাঁ তোর সঙ্গে কথা হয়েছে বলে তুমি বলেছো আমাকে, দেখা যাক কি হয়। হ্যাঁ, তা প্রশান্ত ওই জন্য আমার গদ্য সম্পর্কে সবচেয়ে ভালো বলতে পারে প্রশান্ত নিজেই, আমার চেয়েও ভালো বলতে পারবে, এইটুকুই বলতে হুম। পারি। হুম, কতক্ষণ আছে? যাক, আমাদের সময়টা শেষ অলমোস্ট। হুম হুম,
তো ওকে ওকে আজকের সবাই যারা যারা শুনেছেন দর্শক সবাই তো এই অনুষ্ঠানের খুব প্রশংসা করেছেন। প্রথম দিকে কিছু বাহ যান্ত্রিক সমস্যা হয়েছে, সমরেশদার কোনো হুম হুম নেটেরও কিছু সমস্যা হয়েছিল। তো এটা হুম তো হুম। আমরা অ্যাভয়েড করতে পারছি না, এটা তো নিয়েই চলতে হবে, যেমন করোনা নিয়ে আমরা চলছি, সেই নেটের তাই তো সমস্যা কিছু নিয়ে করার আমাদের চলতে হবে। হুম তো যাই হোক, তোমাদের দেবপ্রসাদ দা এবং সমরেশ দা দুজনকেই কবিতা কলিং এর তরফ থেকে আমি ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে এই হ্যাঁ অনুষ্ঠানটা সুন্দরভাবে চালিয়ে নেওয়া যাওয়ার জন্য। আর সমস্ত দর্শক আমিও শ্রোতাদের, আমিও হুম হ্যাঁ হ্যাঁ, না, আমার আমিও খুব ভালো সমস্ত লাগলো যে দর্শক, দেবুদাকে, আমার মনে আছে হ্যাঁ হ্যাঁ দেবুদাকে আমরা টেনে টেনে নিয়ে এসেছিলাম স্টেটসম্যানের হ্যাঁ অফিস থেকে চৌরঙ্গিতে, দুপুর কাটালাম। যে বললো যে কেন দেবুদা লিখবেন না। দেবুদা এক সময় হ্যাঁ লিখছিলেন না বলে আমি দেবুদার পুরনো কবিতা খুঁজে খুঁজে আমি ওগুলোকে বক্স করে আমাদের কাগজে ছাপতে আরম্ভ করলাম। হ্যাঁ 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 দেখেছি হ্যাঁ তো আজকে দেবুদার সামনে এসেছে, খুব ভালো লাগছে আমারও। হ্যাঁ, ইনফ্যাক্ট আমার সত্যি দেবপ্রসাদ আমি মতো এটা যে বলি তোমার যে আমরা হ্যাঁ যখন মনস্থ করেছিলাম তোমাকে নিয়ে আড্ডা করার, তখন হুম সমরেশ দাই নিজে বললো যে আমি কিন্তু এটা করতে চাই। আমি বললাম, ঠিক আছে, খুব ভালো কথা। তো হ্যাঁ সেইভাবেই আজকে অনুষ্ঠানটা সেই জন্য হলো। যাকে হ্যাঁ আমি যেহেতু সময় বুঝতে পেরেছি আমাদের নেই আর যে কোনো মুহূর্তে আমি বুঝতেই পেরেছি আমাদের তো যে তো আচ্ছা, প্রোগ্রামটা, অসীম 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 শীল বলছে আরেকদিন হোক। অভিজিৎ, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বলছি দেখা যাক। হ্যাঁ আসলে অনেক ওকে অনেকে আছেন আমাদের এখন, অনেক সবাই অনেক সবাইকে জিজ্ঞাসা নিয়ে, রয়ে গেল আর কি আরো। হ্যাঁ হ্যাঁ, 1 ঘন্টায় ছোয়া ঘন্টায় হয় না, তোমাদেরকে যাই অনেক হোক। তোমাদেরকে অনেক ধন্যবাদ। হ্যাঁ ওকে ঠিক ওকে আছে। ওকে তোমার কাছে আমরা যেটা বলি যে আমরা কবিতা কলিং এর আজকে এটা তো একাদশ পর্ব হচ্ছে, তার মানে গেল প্রায় 3 মাস ধরে এটা চলছে প্রতি সপ্তাহে, মাঝখানে এবার কিছু আমরা বেশ বিরতি পপুলার নিয়েছিলাম হয়েছে পুজোর অনেকেই জন্য। দেখছে হ্যাঁ, অনেকে দেখছে ভালোই হয়েছে। তো যাই হোক, তো আমরা এটা যারা সবাই আমাদের দেখে দর্শক আমিও শ্রোতাদের, বলছি এখন যে দেখো হ্যাঁ এটা নানান যে দর্শক শ্রোতা, এই আমি সৌভিক বন্দ্যোপাধ্যায় লেখা আমি শুনতে পেলাম এর মধ্যে দিয়ে কৌশলের কিছু হ্যাঁ ছেলে কৌশলের ডিস্টার্ব হয়েছে একটু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে সমরেশের জামালদা শুনেছি প্রথম দিন ছিলেন, জামালদা প্রথম দিন ছিলেন বলে একটু সমস্যা হয়েছিল একটু, পরে পরে আস্তে হ্যাঁ আস্তে, তখন আসলে পরে নেটের আর সমস্যা হলে পাই তো কিছু করা থাকে না। তো যাই হোক, জামালকে আর একটু আমি এটা, দেখা উচিত হ্যাঁ, তাই না না আমরা আসবো, আমরা আশা করি। দেখুন, এই করোনা চলবে, কাজেই আমরা তো কোনো সভা সমিতি এসব জায়গায় যেতে পারবো না, কাজে আমাদের এটা না, নিয়েই বেঁচে থাকতে হবে। তো কাজেই ভাঙা হুম পথে রাঙা ধুলোয় মনে হয় চলবে অনেকদিন, দেখা যাক। তো আমি এটাই বলতে চাই, যেহেতু সময় প্রায় মানে শেষই হয়ে গেছে, আমি এখন এক্সট্রা টাইমে যাচ্ছি, কারণ যে কোনো মুহূর্তে নেট কেটে যেতে পারে। তো সেই কারণে আমি হুম হুম বলিনি যে আমরা সমস্ত দর্শক শ্রোতাকে তাদের আমাদের পাশে থাকার জন্য আমি ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই, এবং ওকে সবাইকে, তোমাদেরকে দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা সবাই ভালো থেকো। ওকে থ্যাংক শুভরাত্রি। ইউ আমার ভালো শুভরাত্রি। শোনাও তোমরা ঠিক। ওকে ওকে ঠিক আছে